ছোট সাহেব, আপনি যদি প্রতিদিন আমার সাথে বাজে কাজ করেন, আমি বড় স্যার আর ম্যামকে বলে দিব। মাহিন, তোর এত বড় সাহস আমাকে হুমকি দেস? তোর এমন হাল করব না, মুখ দিয়ে কথা বের হবে না। মায়া, আমাকে যেতে দেন, আমার কাজ আছে, প্লিজ আমাকে যেতে দেন। মাহিন, বাসায় কেউ নেই, তাই তুই আমার কাজ কর, অন্য কাজ পরে করবি। কথক। মাহিন কথাটা বলে মায়ার জামা ধরে খাটের উপর ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মায়া ব্যথায় কুকড়ে কুকড়ে উঠতে লাগলো। মায়া ছোটার চেষ্টা করতে লাগলো, কিন্তু মাহিনের শক্তির সাথে পেরে উঠল না। মায়া কান্না করতে করতে বলল, মায়া প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার খুব ব্যথা করে। কেন আমার সাথে এমন করেন? আমি আপনার কি ক্ষতি করেছি? মাহিন, আমি তোকে আদর করি, আর তোর ভালো লাগে না? চুপ করে থাক, এত কান্না করে মাথা খাইস না, আদর করতে দে। কথক। মায়া কান্না করার কারণে বিরক্ত হয়ে মায়ার মুখের ভিতরে রুমাল দিয়ে রেখে নিজের চাহিদা মেটাতে লাগলো। মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মাহিন অনেকক্ষণ আদর করে ছেড়ে দিল। মায়ের সাথে সাথে খাট থেকে উঠে পড়ল। মাহিনের মুখ থেকে রুমাল টান দিয়ে বের করে ওর মুখের উপর ঢিল মেরে দিয়ে বলল, মাহিন, এটা ধুয়ে দিস। আর নেক্সট টাইম যদি কান্না করস তাহলে তোর খবর আছে। আর আমার ফ্যামিলির কাউকে যদি কিছু বলস তাহলে বুঝতেই পারছস আমি কি করতে পারি। মায়া, আমি কাউকে কিছু বলি নাই আর বলবো না। প্লিজ আমার মাকে কিছু করবেন না, আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। মাহিন, গুড, সেইটা মনে রাখো। চুপচাপ এখান থেকে যা, আর আমি যখন ডাকবো তখনই যদি না আসস। মায়া, আপনি বিয়ে করতে পারেন না, খালি আমার উপর অত্যাচার করেন। কথক। মায়ের কথা শুনে রেগে গিয়ে মায়ের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দুইটা গাল চেপে ধরে বলল, মাহিন, তোকে সাহস কে দিয়েছে আমার সম্পর্কে কথা বলার? আমি বিয়ে করব না, ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই বলার আগে যদি এইটা বলস, মেরে ফেলবো, যা এখান থেকে। কথক। মায়া আর কিছু বলে না, কান্না করতে করতে পোশাক পরে চলে যায়। মাহিন ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বাসা থেকে বের হয়ে গেল। রাতে 8টায় বাসায় আসলে দেখে ওর আব্বু আম্মু, ওর বড় বোন, ভাই বসে গল্প করছে। মায়া সবাইকে চা দিচ্ছে। মাহিন ওদের মাঝে বসলে মায়া ভয় পেয়ে গেল। মাহিন মায়ের দিয়ে তাকিয়ে বলল, মাহিন, মায়া আমার জন্য কফি বানিয়ে দে। কথক। মায়া চা রেখে তাড়াতাড়ি চলে গেল। মাহিনের আম্মু মাহিনের দিকে তাকিয়ে বলল, আম্মু, মাহিন, তোর আগামীকাল ফ্লাইট। মাহিন, ও আচ্ছা, রাকিবকে কল দিতে হবে, ও ফ্লাইট কিনা জানতে হবে। রাফি, রাকিব, আর তুই একই ফ্লাইটে যাবি? মাহিন, যাক তাহলে ঠিক আছে। আম্মু, তোমার মন খারাপ কেন? আম্মু, কই? মাহিন, স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার চোখ আর একটু হলে পানি ঝরবে। আম্মু, তোকে ছাড়া কিভাবে থাকবো বুঝতে পারছি না। পড়াশোনার জন্য না গেলে হইতো না? আমাদের দেশে তো কত ভালো ভার্সিটি আছে। মাহিন, আম্মু, আমার আর রাকিবের আগের থেকে ইচ্ছে ছিল, বাট তোমাদের জন্য কলেজ লাইফ এখানে পার করছি, এবার ভার্সিটিতে এখানে থাকতে পারবো না। আম্মু, ও, তোর তো আমাদের কথা মনে পড়ে না? আমাদের ভালোবাসলে তো আমাদের কথা ভাববি। কথক। মাহিন ওর আম্মুর পাশে বসে জড়িয়ে ধরে বলল, মাহিন, আম্মু এভাবে বলছো কেন? আমি তো তোমাদের সাথে যোগাযোগ রাখবো। প্লিজ আম্মু, কান্না করো না, আমার লক্ষ্মী আম্মু। কথক। মাহিন ওর আম্মুকে বোঝাতে লাগলো। আর মায়া মাহিনের কফি নিয়ে এসেছে। মাহিন চলে যাওয়ার কথা শুনে খুশিতে মুখে কফি দিল। মাহিন বুঝতে পারলো ওর চলে যাওয়াতে মায়া অনেক খুশি। মায়ের লাগের রূপ নিয়ে তাকাতে এক নিমেষে হাসি মলিন হয়ে গেল। মায়া চায়ের কাপগুলি নিয়ে চলে গেল আর মিটিমিটি হেসে চলে গেল। মাহিন ওর ভাইকে বলল, মাহিন, ভাইয়া তুমি একটু আম্মুকে বুঝাও না। রাফি, আম্মু ওকে ওর মতো চলতে দাও, ওই এখন যথেষ্ট বড় হয়েছে, ওকে নিয়ে এত ভেবো না তো। আম্মু, মায়েদের কাছে সন্তান কখনো বড় হয় না, ওই চলে গেলে ওইখানে গিয়ে কী খাবে কী করবে। আম্মু। রাফি, আম্মু, রাকিবও তো যাচ্ছে তাই না? ওতে ভেবে লাভ কি? ওদের কাজ ওরা করে নিতে পারবে। কথক। রাফি ও আম্মুকে বোঝাতে লাগলো। ওর আম্মু মাহিনকে বলল, আম্মু আমাকে কথা দে তুই নিজের খেয়াল রাখবি। মাহিন, কথা দিলাম নিজের খেয়াল রাখবো। কথক। মাহিন ওর আম্মুর চোখের পানি মুছে দিল। সবাই মিলে গল্প করতে লাগলো। খাবার খেয়ে যার যার রুমে শেষে চলে গেল। মাহিন রুমে ঘুমিয়ে পড়ল। সকালে মায়া মাহিনের পোশাকের ল্যাগেজ গুছিয়ে দিতে লাগলো। ভয়ে আস্তে আস্তে করতে লাগলো। মাহিন চোখ খুলে মায়ের দিকে তাকালো। মাহিন, কি করস? কথক। মায়ের সাথে সাথে চমকে যায়। মাহিন খাট থেকে নেমে মায়ের দিকে হাঁটতে থাকে। মায়ের দৌড়তে যাবে, সাথে সাথে মাহিন মায়ের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। মায়াকে টেনে নিয়ে গিয়ে খাটে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করে রুমে কেউ ঢুকে পড়ল। মাহিন পেছনে তাকিয়ে চমকে ওঠে। 5 বছর পর মাহিন রাকিব এয়ারপোর্ট থেকে বেরোয়। দুজনে সিএনজি ভাড়া নিল। দুইজনে বসে থেকে কথা বলতে লাগলো। রাকিব, দোস্ত, এভাবে যদি যাই সবার মুখের এক্সপ্রেশন কেমন হতে পারে? মাহিন, চমকে যাবে। তুই তোর বাসাটাই বলিস, আমি আমার বাসার সবার মুখে এক্সপ্রেশন বলবো।
রাকিব, ওকে। আর শোন, আড্ডা দেওয়ার ওই জায়গাটা চলে আসিস কিন্তু, কল দিয়ে। ওকে। রাকিব, আচ্ছা তুই কি করবি? তোদের কোম্পানিতে জয়েন হবি? আমরা দুইজন মিলে একটা কোম্পানি শুরু করবো নাকি? মাহিন, আপাতত আব্বুর কোম্পানিতে জয়েন হবো আর আমাদের কাজগুলো করব। রাকিব, ওকে। আর টাকার দরকার আছে। মাহিন, হুম। কতক দুজনে টুকটাক কথা বলে মোড়ে নেমে যার যার বাসার দিকে রওনা দিল রিকশায় উঠে। মাহিন ওর বাসায় গিয়ে দরজা নক করলো। দরজা খুলে সামনের দিকে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়েছে। মায়া মাহিনকে দেখে খুশিতে জড়িয়ে ধরতে যাওয়ার আগে মাহিনকে দেখে সবাই বসে আছে। মাহিনকে দেখে সবাই চমকে উঠলো। মাহিনের আম্মু দৌড়ে এসেছে, মাহিনকে জড়িয়ে ধরে বলল, আম্মু, মাহিন তুই আসবি? আমাদের বললস নাই কেন? আমরা গাড়ি নিয়ে তোকে রিসিভ করতে যেতাম। মাহিন, হি, আসলে তোমাদের চমকে দিতে তো পারতাম না। আপু ভাইয়া কেমন আছো? কথক মাহিন ওর ভাইয়াকে জড়িয়ে ধরলো। ওর বোনকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে আতিয়া কলে বাহা নিয়ে চলে আসলো। সবাই অবাক হয়ে গেল। মাহিন কিছু না বলে ওর আব্বুকে জড়িয়ে ধরলো। মাহিন ওদের সাথে কথা বলে লেগিংস নিয়ে চলে এসেছে। মাহিন, আব্বু আম্মু ভাইয়া, তোমাদের গিফট আর এটা আপুর জন্য নিয়ে এসেছি। রাফি, আতিয়া কি তোর উপর রাগ করে আছে নাকি? মাহিন, আমি জানি না, আমি তো 5 বছর পর আসলাম। রাকিব, তাও ঠিক। মায়া, ম্যাম আমি কি ছোট সাহেবের লেগিংস নিয়ে যাব? আম্মু, হ্যাঁ রেখে আয়। আর হ্যাঁ শোন, ওর রুমটায় একটু গুছিয়ে দিয়ে আসিস। মায়া, আচ্ছা। কতক মায়া মাহিনের লেগিংস নিয়ে চলে গেল। মাহিন ওদের সাথে অনেকক্ষণ কথা বলে চলে যেতে নিবে, সাথে সাথে একটা ছোট্ট বাচ্চার সাথে ধাক্কা খেলো। বাচ্চাটা পড়ে গিয়ে ব্যথা পেয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, চোখে দেখেন না, কানার মতো চলেন। মাহিন ভুরু কুচকে তাকিয়ে বলল, মাহিন এই পিচ্ছি, তুমি কে? এভাবে আমার সাথে এভাবে কথা বলার সাহস কে দিছে? আতিয়া, আয়ান রুমে যাও। মাহিন, তুমি আবার বিয়ে কবে করলে? আর বাচ্চা কোথা থেকে আসলো? কতক আতিয়া কিছু না বলে আয়ানকে নিয়ে চলে গেল। মাহিন অবাক হয়ে গেল, ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, মাহিন, আম্মু এগুলো কি? আপু বিয়ে করলো কবে? আর আমাকে তো তোমরা কিছু বলো নি। আম্মু, আস্তে কথা বল, আমি বলছি। মাহিন, আস্তে কথা বলবো কেন? আম্মু, এই আত্মীয়ের সন্তান না, আমাদের কাজের মেয়ে মায়ার ছেলে। মেয়েটা অনেক খারাপ, কার সাথে না কার সাথে কি করছে, পরে বাচ্চাটা পেটে আসছে। মানুষজনের ভয়ে আতিয়া সবাইকে জানিয়েছে দত্তক নিয়েছে। বাইরে জানাজানি হলে আমাদের সমস্যা, তাই মিথ্যে বলছে। সেই থেকে আয়ান আতিয়ার সন্তান হিসেবে আছে। আর তার থেকে বড় কথা, ছেলেটার কিছুটা তোর মতো আচরণ, এই জন্য বেশি ভয় লাগে। যাই হোক, এইসব কাউকে বলোস না। কতক মাহিন ওর আম্মুর কথা শুনে যেন থমকে গেল। মাহিন বুঝতে পারছে না কি বলবে। মাহিন দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে গেল। মায়াকে দেখে রেগে গলা চেপে ধরতে বলল, মাহিন, আয়ান কার সন্তান? উম, মায়া, আপুর সন্তান। মাহিন, তোর পেটে বাচ্চা এসেছে নষ্ট করে কেন ফেলেস নেই? সেটা কেন রেখেছিস? তুই কি আমার ঘরে বউ হওয়ার জন্য এমন করছিস? কান খুলে শুনে রাখ, আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিব না। ভুলেও আমার স্ত্রী হওয়ার চেষ্টা করিস না। ভুলে যাস না তোর স্থান কোথায়। কথক মায়া মাহিনকে ধাক্কা দিয়ে বলল, মায়া, আমি তো আপনার স্ত্রী, আপনি কি অস্বীকার করতে পারবেন? মাহিন, চুপ, একদম চুপ। আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, মানব না। মায়া, ও আপনি মনে হয় ভুলিয়ে গেছেন সেই দিনের কথা। আমি মনে করে দিই। ফ্ল্যাশব্যাক। কথক মাহিন পিছনে ছুরি ঘুরে দেখে দরজার কাছে আথিয়া দাঁড়িয়ে আছে। মাহিন তাড়াতাড়ি করে কাঁথা ওর শরীরে উপর দিয়ে প্যান্ট পরে নেয়। মায়া মুখ থেকে রুমাল বের করে মায়া কাঁথা জড়িয়ে কান্না করতে লাগলো। আতিয়া রেগে মাহিনের গেলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আতিয়া, ছি, তোকে এখন খুন করতে ইচ্ছা করছে। এই তো জন্য বলি, হঠাৎ করে মায়া তোর রুমে আসতে এত ভয় পায় কেন? তুই এত জঘন্য হয়ে গেছিস? এই ছোট মেয়েটার সাথে এগুলো করতে তোর লজ্জা করে না? কথক আতিয়া আরও কয়েকটা থাপ্পড় মারতে লাগলো। মাহিন হাত ধরে বলল, মাহিন, আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আতিয়া, আমি এখন সবাইকে বলে দিব, তোর এই রূপ না দেখালে তুই ঠিক হবি না। মেয়েদের সম্মান করতে জানোস না? ছি, বড় ভাইকে দেখে শিখতে পারিস? ছি, তোকে ইচ্ছে করছে খুন করতে। কথক মাহিন আতিয়ার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো আর কান্না করতে করতে বলল, মায়া, ছোট ম্যাম, আপনাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি আর আপনি আমার কথা বিশ্বাস করতেন না। আমার হঠাৎ জ্বর চলে আসতো, এই কারণে আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনাকে একদিন বলেছিলাম, কিন্তু আপনি আমাকে মেরেছিলেন, আমাকে হুমকি দিয়েছিলেন, যদি আর আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বলি আমার খবর আছে। আজ তো দেখলেন। কথক মায়ের কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়ার আগে শরীর কাঁপতে লাগলো। মাহিনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। মায়াকে বলল, আতিয়া, মায়া তুই পোশাক পরে রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে থাক। কথক মায়া পোশাক পরে নিচে চলে গেল। মাহিন চুলের মুঠি ধরে বলল, আতিয়া, যা গোসল করে নে। কথক মাহিন গোসল করে আসলে আতিয়া ওকে নিয়ে নিচে চলে যায়। মাহিনের আম্মু বলে ওঠে, আম্মু কোথায় যাস? আতিয়া, আম্মু মাহিন তো চলে যাবে রাতে, তাই আর কি, ভাই বোন একটু ঘুরতে যাবো। আম্মু, ও আচ্ছা। কথক মাহিনকে জোর করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে সাথে সাথে গাড়িতে তুলে আতিয়া ড্রাইভিং করে কাজী অফিসের সামনে নিয়ে যায়। মাহিন আতিয়ার দিকে তাকিয়ে বলল, মাহিন, আপু এখানে কেন আসলে?
আতিয়া ভিতরে চল তোরা দুজন। কথক আতিয়া দুজনকে টেনে ভিতরে নিয়ে গেল। মাহিন চলে যেতে চাইলে আতিয়া থাপ্পড় মেরে জোর করে বসিয়ে দেয় আর মায়ের সাথে জোর করে বিয়ে দেয়। তিনজন কাজী অফিস থেকে বের হলে মাহিন রেগে বেগে বলল, মাহিন আপু তুমি এটা ভালো করলে না। একটা কাজের মেয়ের সাথে আমাকে জোর করে বিয়ে করিয়ে ঠিক করলে না। কথক মাহিনের গেলে ঠাস করে থাপ্পড় মেরে বলল, আতিয়া আর একটা কাজের মেয়েকে ধর্ষণ করা খুব ভালো কাজ? একদম চুপ। আমি চাই না কেউ তোর এই নোংরা চরিত্রের কথা জানুক। যদি আব্বুকে বলে দেয় না, তোর কি হবে করবে তোর ধারণা বাইরে, তাই চুপ করে থাক। কথক মায়া ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে ল্যাকেজ থেকে মাহিনের পোশাক বের করতে লাগলো, সব আলমারিতে গুছিয়ে নিল। মাহিন রেগে ওয়াশরুমে চলে গেল। মায়ের রুম থেকে বের হলে আতিয়া রুমে গিয়ে দেখে আয়ান আতিয়ার বুকের উপর শুয়ে আছে আর আতিয়া বই পড়ছে। মায়া আতিয়াকে বলল, মায়া আপু, হ্যাঁ মায়া কিছু বলবে? খাবার খাবেন না? ক্ষুধা লাগছে না? তোমার জামাইয়ের খেয়াল রাখো গা। মায়া উনি অনেক রেগে আছেন। আতিয়া কেন? মায়া আমি ফেলে বাচ্চা কেন নষ্ট করিনি, বাচ্চা নষ্ট করলে ফেললে পারতাম। আমি নাকি ওনাকে ফাঁসানোর জন্য এমন করছি, বউ হওয়ার জন্য এমন করছি, আমাকে এইসব বলে। আতিয়া আসলে ওর মার খাওয়া কম হয়েছে। আর যদি কিছু বলে বলবে আপুর কাছে গিয়ে যেন বলো। মায়া আপু এসব বাদ দেন, আপু চলেন খাবার খেয়ে নেবেন। আতিয়া ক্ষুধা লাগছে না। মায়া আচ্ছা আমি খাবার দিয়ে যাই, আপনার যখন ভালো লাগবে খেয়ে নেবেন। কথক মায়া কথাটা বলে নিচে চলে যায়। মাহিন নিচে এসে মায়াকে খাবার প্লেট নিয়ে যেতে দেখে বলে, মাহিন নোংরা মেয়ে, তোকে কি আমার জন্য খাবার নিয়ে যেতে বলছি? আমার খাবার রাখ, আমার খাবার আমি খেয়ে নিতে পারবো। মায়া ছোট সাহেব আমি এইটা ছোট ম্যামের জন্য নিয়ে যাচ্ছি, আপনার না। কথক মাহিন রাগ বেড়ে যেতে মায়া ওইখান থেকে সরে গেল। আতিয়া রুমে গিয়ে খাবার দিয়ে আসলো। নিচে এসেছে দেখে মাহিন খাবার খাচ্ছে। মাহিনের আম্মু চলে এসেছে, মাহিনকে বলল, আম্মু মাহিন তোর ভাইয়া আর আপুর জন্য পাত্র আর পাত্রী দেখা হয়েছে, 1 মাস পরে ওদের বিয়ে। তুই কি বিয়ে শাদী করবি নাকি? তোর জন্য পাত্রী দেখবো নাকি? কথক সাথে সাথে মাহিন বিষম খেলো। মায়া পানি এগিয়ে দিয়ে মাহিন পায়ের দিকে তাকিয়ে পানি খেতে লাগলো। খাওয়া শেষ করে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, মাহিন না ভাইয়াপুর বিয়ের পরে আমি বিয়ে করব। আম্মু আচ্ছা তোর ইচ্ছে। কথক মাহিন ওর আম্মুর দিকে মুখ ঘুরে খাবার খেয়ে নিল। তোয়াল দিয়ে হাত মুছে গেল। মাহিনের প্লেটটা ধুয়ে রেখে দিল। মাহিন বাইরে গিয়ে রাকিবকে কল দিল। রাকিব বাইক নিয়ে ওর বাসার সামনে আসলো। মাহিন ওর বাইকে গিয়ে দুইজনে একসাথে বের হলো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 10টায় বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে আয়ান, মায়া আর মাহিনের আম্মু বসে আছে। মাহিনের আম্মুকে বলল, মাহিন কী ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমায়নি? কথক আয়ান মাহিনের কাছে এসে বলল, আঙ্কেল আমার মাম্মামকে দেখেছেন? মাহিন আয়ানকে সরিয়ে দিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, মাহিন আম্মু আপু বাসায় ফিরেনি? আম্মু না রে, কী যে করছে এতক্ষণ। তুই একটু ওর বান্ধবীর বাসায় গিয়ে খবর নেই। কথক মাহিন যে পিছনে ঘুরে যাবে সাথে সাথে আয়ান দৌড়ে আতিয়াকে জড়িয়ে ধরে বলল, মাম্মা তুমি এত দেরি করলি কেন? তুমি না জানো না আমার তোমাকে ছাড়া ভালো লাগে না? আতিয়া আয়ানকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আতিয়া সরি বাবা, একটা কাজে গেছিলাম তাই দেরি হয়ে গেছে। আর তোমাকে না বলছি আমি দেরি করলে তুমি মায়া আন্টির কাছে ঘুমিয়ে যাবে। কথক আয়ান আতিয়ার কথা শুনে, মাম্মাম তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, তোমার বুকে না ঘুমালে আমার ঘুম আসতে চায় না। আতিয়া আয়ানের কথা শুনে গালে কিস করে বলল, আতিয়া আচ্ছা আর দেরি করবো না, যত তাড়াতাড়ি পারবো আমার আব্বুকে কাছে চলে আসবো, ওকে? আচ্ছা তুমি মায়া আন্টির সাথে খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে এর ভিতরে চলে আসবো। কথক আতিয়া মায়ের কাছে আয়ানকে দিয়ে চলে যায়। মাহিনও উপরে চলে যায়। মায়া আয়ানকে খাওয়া দিতে লাগলো। আয়ান খেতে খেতে ঘুমিয়ে যায়। মাহিন আয়ানকে নিচে এসে দেখে আয়ান ঘুমিয়ে তুলছে। মাহিন বলল, মাহিন এই মায়া ওকে ধর পড়ে যাবে। কথক মায়া পিছনে তাকিয়ে দেখে আয়ান পড়ে যাচ্ছে, সাথে সাথে বুকে জড়িয়ে নিল। আতি এসেছে আয়ানকে কোলে নিয়ে মুখ ধুয়ে দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে সোফায় বসে পড়লো। মায়া খাবার নিয়ে এসেছে দিলে আতিয়ে খাবার খেতে লাগলো। মাহিন বলল, মাহিন আপু ওকে নিচে নামিয়ে দিয়ে খাও, এভাবে কষ্ট করে খাওয়ার মানে? মায়া ম্যাম কোল থেকে নামালে উঠে কান্না করবে। মাহিন কী বালের অভ্যাস করেছো কাজের ছেলেকে এত মাথায় তোলা তো ভালো না। কথক আতিয়া মাহিনের দিকে প্লেট ছুঁড়ে মারে, সাথে সাথে আয়ান কান্না করতে লাগলো। আর আতিয়া রেগে বলল, আতিয়া কে কাজের ছেলে? ওই আমার ছেলে, মুখ সামলিয়ে কথা বলবি। তোর মতো জঘন্য ছেলে আমি একটাও দেখিনি। ছি এতটা জঘন্য কিভাবে হতে পারিস? আম্মু আতিয়া কি হয়েছে, এভাবে মাহিনের দিকে প্লেট ছুঁড়লে মারলি কেন? কথক আতিয়া আয়ানকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, আতিয়া তোমার ছেলেকে বলে দিও আমার সন্তানের বিষয়ে যেন কোনো কথা না বলে। মাহিন আম্মু আমি কি এমন বলেছি কাজের ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি করার মানে বুঝি না। আম্মু আতিয়া তোর একদম বাড়াবাড়ি আমার একদম ভালো লাগে না। মাহিন তো ঠিকই বলেছে, তুই এত বাড়াবাড়ি করিস কেন? আতিয়া আম্মু চুপ করবে, আমার মাথা বিগড়ে দিও না। মায়া শান্ত হন ম্যাম, ওনারা ঠিকই বলেছে, আয়ান তো একটা কাজের ছেলে। আতিয়া চুপ কর। কথক
আতিয়াকে মায়া ধমক দিয়ে আয়ানকে নিয়ে চলে গেল। মায়া ফ্লোর পরিষ্কার করতে লাগলো। মাহিন খাবার খেয়ে রুমে চলে গেল। 1 মাস পর আতিয়ার বিদায়ের পালা। আয়ান আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করে করে বলছে, মাম্মাম তুমি আঙ্কেলের সাথে চলে যাও না, মাম্মাম আমাকে নিয়ে যাও, আমাকে তুমি ছাড়া কেউ ভালোবাসে না। আয়ানের কথাগুলো শুনে সবার চোখের পানি চলে আসে। আতিয়া আয়ানকে বুকে জড়িয়ে নিল। আতিয়া, বাবা তুমি আজকে মায়া আন্টির কাছে থাকো, তুমি আগামীকাল আঙ্কেলের বাড়িতে গিয়ে আমাকে নিয়ে এসো প্লিজ। তুমি এভাবে কান্না করলে মাম্মাম তো কষ্ট হয়, তাই না? মায়া, আয়ান বাবা তোমার মাম্মাম সকালে তুমি গিয়ে নিয়ে এসো। এখন মাম্মামকে যেতে হবে, নাহলে মাম্মাম অনেক কষ্ট পাবে। তুমি কি চাও তোমার মাম্মাম তোমার জন্য কষ্ট কান্না করুক? কথক, মায়ের কথা শুনে আয়ান মায়ের কোলে উঠে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, না আমি মাম্মামকে কান্না করতে দেবো না, মাম্মাম তুমি চলে যাও। ওদের কান্না দেখে সবার চোখের পানি এসে দেয়। আতিয়ার ননদ তুলি বলে ওঠে, তুলি ভাবি ওকে নিয়ে যায়, ওই আমার কাছে থাকবে। এইভাবে ছোট্ট ছেলেকে কান্না করিয়ে আপনি ও গিয়ে শান্তি পাবেন না। ভাইয়া তুমি কিছু বলো না কেন? কথক, তুলির কথা শুনে সবাই আয়ানকে নিয়ে যেতে রাতি হলো। আতের স্বামী লাতুল আয়ানকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে উঠে সবাই উঠে চলে গেল। মায়া বাসার এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পিছন থেকে মাহিন বলে উঠল, মাহিন হা হা, তোর ছেলে তোকেই চায় না, আমার বোনকে ছাড়া কিছুই বুঝে না। তোর কপাল খারাপ, আমাকে কোনোদিন পাবি না, তোর সন্তানকেও। কথক, মাহিনের কথাটা বলে হাসতে হাসতে মায়ের চোখ মুছে মাহিনের দিকে তাকিয়ে বলল, মায়া আপনি বা কতটা সুখে আছেন? নিজের সন্তানের মুখ থেকে আঙ্কেল ডাক শুনতে লজ্জা করে না? আর নিজেকে নিয়ে গর্ব করেন? ভুলে যাবেন না আপনি কাজের মেয়ের স্বামী। কাজের মেয়ের স্বামী হয়ে এত হাসাহাসি মানায় না। কথক, মায়া কথাটা বলে চলে যায়। মাহিন হঠাৎ করে থমকে গেল। মায়ের কথাটা হঠাৎ করে মাহিনের বুকে লাগলো। নিজের সন্তান আঙ্কেলটাকে, কথাটা যেন বারবার কানের ভিতরে রিপিট হতে লাগলো। মাহিন ওর ভাইয়ের গাড়িতে উঠে পড়ল। হোটেল থেকে সবাই বাড়ি ফিরে আসলো। মাহিন নিজের রুমে শুয়ে থেকে শান্তি পেল না। একই কথা বারবার কুড়ে কুড়ে খেতে লাগলো। রাকিব এসেছে ডাক দিলে মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়। মাহিন, হ্যাঁ রাকিব বল। রাকিব, মামা কাজ হয়ে গেছে। মাহিন, কী কাজ? রাকিব, ওই মেয়েটাকে পটিয়ে ফেলেছি, মেয়েটা আমাকে নাম্বার দিচ্ছে। মাহিন, তাই নাকি? তাহলে ভাইয়া আর আপুর বিয়েতে একটা কাজের কাজ করে ফেলি। রাকিব, হুম, যা বলবি। আর শোন, তোর যে বিয়ান, ওইটা মনে হয় তোর উপর ফিদা। মাহিন, কেন কেন হঠাৎ এমন মনে হলো? রাকিব, আরে তোর বিয়ান তোর দিকে আড়াই চোখে যেভাবে তাকিয়েছিল, এতেই বোঝা যায় তোর উপর ফিদা হয়ে গেছে। মাহিন, দূর থাম, চল ছাদে যাই, একটু ড্রিঙ্কস করবো। রাকিব, হুম, চল ছাদে যাই, সবাই আছে। কথক, মাহিন আর রাকিব ছাদে চলে গেল। ছাদে গিয়ে নেশা করলো। রাত 11টায় সবাই নিচে নেমে আসলো। রান্নাঘরে গিয়ে মায়াকে জড়িয়ে দিল। মায়া ঘুমের ভিতরে চমকে উঠলো। মায়া বলল, মায়া কি ছাড়েন বলছে। মাহিন, এই চুপ, চিল্লাবি না। মায়া, ও আপনি এত রাতে নেশা করে এখানে কি করছেন? কথক, মাহিন মায়াকে আর কিছু বলতে না দেখে সোজা ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মায়ের হাত দুটো মেজের সাথে চেপে ধরলো। আদর করতে লাগলো। মায়া বাধা দিতে যাবে ভেবেও দিল না। যত হোক মাহিন এখন তার স্বামী, তার অধিকার করার আছে মায়াকে স্পর্শ করা। মায়া মাহিনের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। মাহিন আদর করতে করতে মায়ের উপরে ঘুমিয়ে পড়লো। আজানের ধ্বনি শুনে মায়ের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে মাহিনকে ডাকতে শুরু করলো। মাহিন বারবার মায়াকে চুপ করিয়ে দিয়ে এলে মায়া মায়া ধাক্কা দিয়ে বলল, মায়া আরে রুমে যান, এখন সবার ওঠার সময় হয়ে গেছে। কতক, মায়ের ধাক্কাতে মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিন রেগে মারতে যাবে, আজানের ধ্বনি শুনে প্যান্টের চেন লাগিয়ে চলে গেল। মায়া নিজেকে ঠিক করে নিয়ে ওর রুমে গিয়ে গোসল করে নিল। কাজ করতে লাগলো। মায়ের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। 11টায় ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে ভাবতে লাগলো। তখনই মাহিনের রুমের দরজায় নক হইল। মাহিন দরজা খুলে গিয়ে দিতে গিয়ে অবাক হয়ে উঠল। মাহিন বলে উঠল, মাহিন, আরে আপনি এখানে? তুলি, হুম, আমি ওখানে। অত অবাক হচ্ছেন কেন? মাহিন, আমি কি ভুল দেখছি নাকি? তুলি, না সত্যি দেখছেন। কয়টা বাজে এখনো ঘুম থেকে উঠেনে? রাকিব, আসসালামু আলাইকুম, বেআইন কেমন আছেন? রাতে কি ঘুম হয়েছিল? ওয়ালাইকুম সালাম, জি হয়েছে। আপনাদের ঘুমে এখনো ভাঙেনি? রাকিব, এই তো ভেঙে গেছে। কখন এসেছেন? তুলি, 10টায়। রাকিব, ও আচ্ছা বসেন, আমরা ফ্রেশ হয়ে আছি। তুলি, কীভাবে বসবো? আপনাদের বন্ধুদের তো দরজার সামনে যেভাবে দাঁড়িয়ে আছে। মাইন, ও দুঃখিত, ভিতরে আসুন। কথক, মাইনের বন্ধুরা সব উঠে ওয়াশরুমে চলে গেল। মাহিন তুলির সাথে কথা বলতে লাগলো। মায়ের রুমে ঢুকে মাহিন আর তুলিকে এভাবে হেসে কথা বলতে দেখে খারাপ লাগলো, কিন্তু প্রকাশ না করিয়ে মাহিনের হাতে কফি দিল। আর মাহিন বন্ধুদের বের হলে তাদের হাতে চা দিয়ে গিয়ে বলল, ম্যাম আপনি যে এখানেই আছেন, আমি তো জানতাম না, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মাহিন, না থাক বেয়ান, আমার কফি খেতে পারেন। তুলি, বেয়ান যখন বলছে ওনারটাই খেয়ে নিব, তুমি যাও ওনার জন্য আর একটা বানিয়ে নিয়ে এসো।
কথক মায়ের রাগ হলো মাহিনের দিকে তাকিয়ে। মাহিন পাত্তা না দিয়ে হাসি মুখে কাপটা তুলিকে দিল। এটা দেখে ওর বন্ধুরা হাসতে লাগলো আর মজা করতে লাগলো। মায়া আর না থেকে চলে গেল। মাহিন উঠে ব্যালকনিতে চলে গেল। মায়া নিচে গিয়ে আরও চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। মাহিন ওর বন্ধুরা তুলিকে নিয়ে বাইরে ঘুরতে চলে গেল। সারাদিন ঘুরে ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে দেখে আয়ান আতিয়ার কোলে বসে আছে। তুলিকে দেখে আতিয়া বলল, আতিয়া, তুলি, ওদের সাথে কোথায় গিয়েছিলে? তুলি, ঘুরতে গিয়েছিলাম ভাবি। রাফি, শালিকা, তুমি রেডি হও, তোমাদের বাসায় যাব। মাহিন, উনি এখানেই থাক, তোমরা তো পরের দিন আসবে। কতক মাহিনের কথা শুনে মায়ের খারাপ লাগলো। আতিয়া রাগি লুক নিয়ে তাকালো। মাহিন চলে গেল। তুলি বোন রূপা বলল, রূপা, তুই আমাদের সাথে চল, আম্মু আব্বু জানলে অনেক রেগে যাবে। তুলি, আচ্ছা, রেডি হ। কতক তুলি রেডি হয়ে রাফিদের সাথে চলে গেল। মাহিন রুমে গিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার 6 দিন পর মাহিন ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামতে দেখতে পায় রাফির বউ রূপা আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকিয়েছে। আয়ান ভয়ে কাঁপতে লাগলো। মাহিন আয়ানকে বলল, মাহিন, আয়ান। কতক সাথে সাথে রূপা আয়ানের দিকে হাসি মুখে বলল, রূপা, আয়ান তুমি এখান থেকে যাও, আমি কাজগুলো তুলে নেব। কতক আয়ান দৌড়ে পালিয়ে গেল। মায়ের নিচে নামতে নামতে রূপা বলে উঠল, রূপা, মাইন কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আম্মু কোথায় জানি। রূপা, আম্মু তো তার রুমে আছে। কথক মাহিন ওর আম্মুর রুমে গিয়ে দেখে মায়া মাহিনের আম্মুর পা টিপে দিচ্ছে। মাহিন গিয়ে বলল, আম্মু, আমি 7 দিনের জন্য একটু ভ্রমণ করতে যাচ্ছি, ওইখান থেকে ফিরে অফিসে যোগ দিব। আম্মু, কিসের ভ্রমণ? মাহিন, লন্ডনে কিছু ফ্রেন্ড এসেছে, ওদের নিয়ে একটু ঘুরবো, আমি আর রাকিব। আম্মু, কি বলিস? তারা এখন কোথায়? মাহিন, হোটেলে আছে। আম্মু, কি বলিস? বাসায় না নিয়ে এসেছে, হোটেলে কেন রেখেছিস? আম্মু, মাহিন, সমস্যা নেই আম্মু, আমি আসছি। কথক মাহিন ওর আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। রাকিবের সাথে ট্রেনে উঠে পড়ল। রাকিব বলল, রাকিব, কি বলিস বাড়িতে? বলেছি কিছু ফ্রেন্ডের এসেছে, ওদের ঘুরতে নিয়ে যাব। রাকিব, ও আচ্ছা। কতক দুইজন টুকটাক কথা বলে ওদের গন্তব্যে চলে যায়। 7 দিন ওখান থেকে কাজ শেষ করে দুইজনে ঢাকা চলে এসেছে সোজা অফিস হয়ে। অফিসে মাহিনকে দেখে রাফি আতিয়া বেশ চমকে যায়। রাফি, মাহিন তুই এখানে? মাহিন, তোদের দেখতে আসলাম। আচ্ছা ভাইয়া, তোমাদের এখানে রকি নামে কেউ কাজ করে? রাফি, হ্যাঁ, রাতুলের ম্যানেজার। কেন, কি হয়েছে? মাহিন, না কিছু না, অফিস টাইমে দেখতে আসলাম, আগামীকাল থেকে জয়েন হব। রাফি, ওটা তো গুড নিউজ, ওয়েট কর, ফাইলগুলো রেখে তোকে দেখাই। কথক রাফি ফাইলগুলো দেখে মাইন্ড পুরো অফিস ঘুরে দেখতে লাগলো। মাইন্ড পুরো অফিস ঘুরে দেখে দেখে ফ্যাক্টরিতে চলে গেল। ওইখানে গিয়ে ঘুরে সব কিছু বুঝে শুনে বাসায় আসলো। রাকিবের সাথে কথা বলতে লাগলো। সদর দরজা নক করলে দরজা খুলে গেল কাজের ছেলেটা খুলে দেওয়াতে। মাইন্ড ভেতরে ঢুকে সোজা বসার ঘরে গিয়ে দেখে রূপা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। আর আয়ান রূপাকে বলছে, মামুনি, আপনি আন্টির সাথে এমন করছেন কেন? আমি ভুল করছি। রূপা আয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয়। আয়ান মাম্মাম বলে কান্না করে উঠল। মাহিন এটা দেখে না দেখার ভান করে চলে যায়। রূপা মাহিনকে বলে, রূপা, মাহিন তুমি এখানে? মাহিন, হুম, আমি এখানে। কি হয়েছে বলেন তো? রূপা, এই মায়া মেয়েটার সাহস খুব বাড়ছে দিন দিন। তুমি জানো এই মেয়েটা কি করছে? তোমার রুমে গিয়ে তোমার শার্ট জড়িয়ে ধরে তোমার রুমে শুয়েছিল। এত বড় সাহস তোমার রুমে গিয়ে এইসব! এমনিতে তো নোংরামি করে এই বাচ্চা জন্ম দিছে, আবার তোমার দিকে নজর দেওয়া শুরু করছে। আতিয়া ভাবি অনেক বোকা দেখে এই ছেলেটাকে নিজের সন্তানের মতো বড় করেছিল। কথক মাহিন রেগে গিয়ে মায়ের চুল ধরে, গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আয়ান দৌড়ে এসেছে মাহিনকে কামড় দিলে আয়ান মাহিন আয়ানের গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে সিটকে টি টেবিল কানির সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। এটা দেখে মায়া মাহিনকে ধাক্কা মেরে দৌড়ে আয়ানকে কোলে তুলে নিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরে আপনি কি মানুষ নাকি জানোয়ার? আমাকে মারছে, আমি মেনে নিয়েছি চুপচাপ, তাই বলে আমার এই দুধের বাচ্চাটাকে এভাবে মারতে পারলেন? আপনার কি হাত কাঁপলো না একটাবার এই বাচ্চাটাকে মারতে? আপনি আসলেও একটা জানোয়ার। আপনি অমানুষ, ম্যাম। স্যার আপনাকে মানুষ করতে গিয়ে অমানুষ বলে ফেলেছে। মায়া, দয়া করে, আপনার ভিতরে কোনো জিনিস নেই। কথক মায়া আয়ানকে কোলে তুলে কান্না করতে করতে ওর ওড়না ছিঁড়ে আয়ানের কপালে বেঁধে দিল। রূপা আয়ানের মুখে পানি ছিটা দিতে লাগলো। মাহিন যেন একেবারে হয়ে দাঁড়িয়ে থাকলো। মাহিন বুঝতে পারছে না ও কি করে ফেললো। আতিয়া, রাফি, রাতুল বাসার ভেতরে ঢুকলো। আয়ানকে এই অবস্থা দেখে আতিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আতিয়া, আব্বু, এই আব্বু, কি হয়েছে তোমার? আব্বু চোখ খুলছে না কেন? মায়া, আয়ানের কি হয়েছে? মায়া, ওই জানোয়ার আমার ছেলের এই হাল করেছে। কথক মায়ের কথা শুনে আতিয়া রেগে হাতে থাকা ফুলদানিটা সোজা মাহিনের দিকে ছুঁড়ে মারল। আর আয়ানকে কোলে তুলে দৌড়ে গাড়ি নিয়ে
হসপিটালে চলে গেল। ফুলদানিটা সোজা মাহিনের কপালে লাগলো। রূপা গিয়ে মাহিনকে ধরে বসে ফার্স্ট এড নিয়ে এসে পরিষ্কার করছে আর ব্যান্ডেজ করে দিচ্ছে। আর ওইদিকে রাফি রাতুল আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। মায়া কান্নায় ভেঙে পড়ল ডাক্তার এসেছে বলে। ভয়ে কিছু হয় নাই, একটু কেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। এখন সম্পূর্ণ ঠিক আছে, আপনারা বাবুটাকে নিয়ে যেতে পারেন। আর সাবধানে রাখেন ওকে। ডাক্তারের কথা শুনে আতিয়া ক্যাবিনে ভিতরে ঢুকলো। আয়ান দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মাম্মাম, মামুনি আর আঙ্কেলটা অনেক পচা, আমাকে আর আন্টিকে মেরেছে। মাম্মাম, আমি এখানে থাকবো না, আমারও অনেক ভয় করছে। মায়া, আপু, আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার উপর হাত তুলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানের উপর হাত তোলা শুরু করে দিছে। আমার সন্তান ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। মা ছিল, সেও মারা গেছে। আমি আমার সন্তানকে হারাতে চাই না। কথক আথিয়া মায়াকে সান্ত্বনা দিয়ে বলল, আথিয়া, চিন্তা করো না, আর কয়েক মাস অপেক্ষা করো। আমার ছেলের জন্য যে বাড়িটা তৈরি করেছি ওটা হয়ে গেলে তোমরা ওইখানে গিয়ে থাকবে। মায়া, না আপু, আমাদের ওইসবের দরকার নেই। আপনি ওর জন্য দয়া করে এত করবে করেন, এতে হবে। আতিয়া, চুপ করো তুমি, আমার থেকে বেশি বুঝো। আয়নের কোনটা ভালো ওইটা আমি ভালো করে জানি। আর রাতুল, তোমার বোনকে প্লিজ বলে দিবে আমার ছেলের সাথে খারাপ ব্যবহার যেন না করে। কথক রাতুল রাফিকে বলল, ভাইয়া আপনি বলেন ওকে। আমি বলবে বউয়ের গোলামি করতেছি, আর আব্বু আম্মুকে জানিয়ে দিলে আমার সাথে ঝামেলা করবে। রাতুলের কথা শুনে রাফি বলে, রাফি, তোমাকে বলতে হবে না, আমি ওই দুইটা দেখে নিব। আতিয়া, আয়ানকে নিয়ে চল। কথক সবাই হসপিটাল থেকে বের হয়ে গেল। বাসায় গিয়ে আয়ান নিয়ে সোজা রুমে চলে গেল। মায়া রান্নাঘরে গিয়ে কান্না করতে লাগলো। মাহিনের আম্মু এসে মায়াকে বলল, আম্মু, মায়া, আমার ছেলের ব্যবহারের জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। মায়া, ম্যাম কি বলেন? ওনার জন্য আপনি কেন ক্ষমা চাইবেন? বাদ দেন, শুধু আপনার ছেলেকে বলে দিন আমার ছেলের সাথে যেন খারাপ ব্যবহার না করে। আর করবে না, ওর আব্বু ওকে মারতে নিয়েছিল। আচ্ছা তুই কাজ কর। মায়া কাজ করতে লাগলো। মাহিন আম্মু চলে গেল। আতিয়া আয়ানকে বুকের উপর শুয়ে রেখে অফিসের কাজ করতে লাগলো। রাতুল পাশে শুয়ে থেকে আতিয়ার কাছে আসতে চাইলে আতিয়া বলল, রাতুল, ভালো লাগছে না, প্লিজ। রাতুল আর কিছু বলে না। মাহিন রুমে শুয়ে থেকে আয়নের কথা ভাবতে লাগলো। আমি সত্যি জানোয়ার হয়ে গেছি। আয়নের সাথে এমন কাজ না করলেও পারতাম। কিভাবে যে ওর সামনে যাব, দিনকে দিন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার কি আয়নের কাছে যাব? যাই গে। মাইন উঠে আতিয়া রুমের সামনে গিয়ে নক করার সাহস পেল না। অনেক ভয়ে নক করতে গিয়ে দিল না। আতিয়া রুম থেকে বের হতে মাইনকে দেখে আতিয়ার সাথে সাথে গালে থাপ্পড় মেরে বলল, আতিয়া, আমার রুমের সামনে কি করস? দেখতে আসছস নাকি যে ওই মরছে কিনা? না মানে, সামনে থেকে যা, নইলে তোর খবর আছে। মাইন আর কিছু না বলে চলে যেতে লাগলো। আবার পিছনে ঘুরে আতিয়ার দিকে তাকিয়ে আতিয়া নিচে নেমে গেছে রাতুলের সাথে। মাইন এই সুযোগে আতিয়ার রুমে ঢুকে গিয়ে আয়ান ঘুমাচ্ছে। মাইন একটু হাঁটু করে বসে আয়নের কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নের দিকে এক নজর তাকিয়ে দেখে বলে উঠলো, মাশাআল্লাহ, আমার ছেলেটা এত কিউট হয়েছে। আর আমি কখনো ভালো করে খেয়াল করিনি এই বাচ্চাটাকে নামিয়ে থাপ্পড় মেরেছি, তাও আবার এই হাত দিয়ে। ইচ্ছে করছে হাতটাই ভেঙে ফেলি আমার সোনাটায়। মাহিন কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিন আয়নের কপালে চুমু দিল। মাহিনের ডাক দিতে শুনে সাথে সাথে আতিয়া রুম থেকে বের হয়ে দরজা চাপিয়ে নিচে যেতে লাগলো। খাবারের টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে নিল। মায়া খাবার টেবিলে সবাইকে খাবার দিতে লাগলো। সবাই খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে মাহিনের আম্মু বলল, মাহিন, সকালে তুলিকে হোস্টেল থেকে নিয়ে আসিস তো। কেন? কেন আবার কি? ওই আমাদের এখান থেকে কলেজে যাবে। ও আচ্ছা, কিন্তু আমি তো আগামীকাল থেকে অফিস জয়েন করছি। আচ্ছা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে ফোন বেজে উঠলো। ফোনটা বের করে দেখে রাকিব কল দিয়েছে। মাহিন কলটা রিসিভ করে বলে, বল। আমার প্রজেক্টটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। আমি এখানে সবার সাথে কথা বলে দেখি। হ্যাঁ, শোন, তাড়াতাড়ি শুরু করা উচিত। যেভাবে হোক আমাদের ভালো করে কাজটা করতে হবে। অবশ্যই রনি আরিফকে কল দিয়ে সব বলে দিই। ওরা দেশে আসুক, আমরা দুজনে একা সামলাতে পারবো। রনিকে কল দিয়েছি, ওই বলেছে ওরা চলে আসবে। সত্যি ভাবতে পারছি না এই প্রজেক্ট কাজটা যদি আমরা ঠিকমতো করতে পারি, ওনারা বলে ভালোই হলে প্রমোট করে দিবে। এটা তো খুব ভালো কথা। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলি, খাবার খেয়ে নিই। মাহিন ফোনটা রেখে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। মাহিনকে খুশি হতে দিতে রাকিব জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে, এত খুশি কেন? তেমন কিছু না আম্মু আব্বু, কিছু মনে করো না। আমি একটু অফিসে যাচ্ছি, জয়েন হতে যাচ্ছি। কেন? একটু ভালো সময় কাটাতে যাচ্ছি, এখনই প্যারা নিতে চাচ্ছি না। আচ্ছা আম্মু, ওই দেরি করে অফিসে জয়েন হোক। আমরা চারজন তো আছি, আর একটু সমস্যা হলে সমস্যা হোক, ঠিক হলে জয়েন হোক। আম্মু আচ্ছা। মাহিন, কত
কথক মাইন তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে রাকিবের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ঘুমিয়ে সকালে ভোর হয়ে ওঠে মাইন বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাসায় আসে। বাসার ভিতরে ঢুকে দেখে আয়ান বসে থেকে খেলছে। মাইনকে দেখে আয়ান ভয় পেল। মাইন আয়ানের পাশে গেলে মায়া বলল, আমার ছেলের কাছে যাবেন না দয়া করে। মাইন মায়ের কোনো কথা না শুনে আয়ানের কাছে গিয়ে ব্যাগ থেকে একটা চকলেটের বাক্স বের করে কান ধরে বলল, সরি গতকালের জন্য, প্রমিস করছি আর এমন করব না, প্লিজ ক্ষমা করে দাও। মাইনের ব্যবহার দেখে সবাই অবাক। আয়ান আথিয়া আর মায়ের দিকে তাকালো। আয়ান বলল, মাম্মাম, আঙ্কেল মনে হয় ভালো হয়ে গেছে, আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার আন্টিকে আমাকে আর মারবেন না, প্রমিস। মাইনের হাত ধরে বলল, প্রমিস আর মারবো না। আয়ান খুশি হয়ে মাইনকে জড়িয়ে দিল। মাইন আয়ানকে কোলে তুলে নিয়ে ওর রুমে চলে গেল। মায়া আথিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম, ওনার আবার কি হলো হঠাৎ? আয়ানের প্রতি এত ভালোবাসা? যাই না, বাদ দে, কাজ কর, আমি রুমে যাই। মায়া কাজ করতে গেল। আয়ানকে খাটে বসিয়ে চকলেট খেতে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়ানকে পাশে বসে কোলে তুলে নিল। মাইন গালে কিস করে বলল, একা একা খাবে, আমাকে একটু দিবে না? কথক মাইনের কথা শুনে আয়ান মাইনের মুখে চকলেট দিতে লাগলো আর বলল, আঙ্কেল, আপনি তো এত ভালো, তাইলে আমাকে আন্টিকে মারলেন কেন? আয়নের কথা শুনে মাইন থমকে গেল। মাইন আয়নকে আরেকটা চকলেট বের করে দিতে দিতে বলল, আসলে আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। মানুষজন রাগ হয়, তখন সেই মানুষটা বুঝতে পারে না সে আসলে কি করছে। আমি রাগের বসে এমন করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। কথক মাইনের কথা শুনে আয়ন কিছু না বুঝে আবার চকলেট খেতে শুরু করলো। মাইন আয়নকে বলল, মাইন, আচ্ছা শোনো, তোমার কি কি পছন্দ আমাকে বলো তো। কথক মাইনের কথা শুনে আয়ন বলল, আমার পছন্দের সব আছে, মাম্মা আমাকে সব কিনে দিয়েছে। আয়নের কথা শুনে মাহিন বলল, মাহিন, তোমার তো ডোন নাই তাই না? কথক মাহিনের কথা শুনে আয়ন বলল, আছে তো, কিন্তু মাম্মাম খেলতে দেয় না। মাহিন, কেন? মাইন কিছুক্ষণ ভেবে আসলো, আসলে মাম্মাম যখন অফিস ছুটি থাকে তখন মাম্মামের সাথে ছাদে গিয়ে ওড়ানো হয়, আর তাছাড়া আমাকে ওড়াতে দেয় না। আমি একবার ছাদ থেকে পড়ে যেতে নিয়েছিলাম, সেই থেকে আর খেলতে দেয় না। মাহিনের মন খারাপ দেখে মাহিন বলল, আচ্ছা ওয়েট, আমরা বারান্দা থেকে চালাবো, আমরা একটা ড্রোন আছে, ওইটা নিয়ে আসি। কত মাহিনের কথা শুনে আয়ান অনেক খুশি হয়। মাহিন কাঁধে উঠে মাহিনের পড়ার রুমে ঢুকে আয়ান তো অবাক। আয়ান বলে, আঙ্কেল, আপনি আমার মতো গেম খেলেন? আপনার এত খেলার জন্য আপনি সুপার ম্যাম, ট্রেন, ব্যাস সব কিছু আনেন? মাহিন আয়ানকে বলল। মাহিন, অনেক কিছু আছে, তোমার যখন যেটা দিয়ে খেলতে মন চাইবে তুমি এখান থেকে নিয়ে খেলতে পারো। কতক মাহিনের কথা শুনে অনেক খুশি হলো। আই লাভ ইউ আঙ্কেল। আয়নের মুখ থেকে আই লাভ ইউ শুনে মাহিনের চোখের কোণায় পানি জমা হলো। মাহিন বলে উঠল, আই লাভ ইউ টু সোনা। কথক কথাটা বলে ড্রোন নিয়ে চলে গেল। সবাই অবাক হলো। মাহিনের আম্মু বলল, কিরে, তোর হাতে ড্রোন? বাইরে উড়াবো আমি আর আয়ন মিলে, রাত করে কে উড়ায়? আরে উঠোনে তো আলো আছে, তাই আলোতে চালাবো, আর আমার ড্রোনে লাইট ক্যামেরা আছে। আতিয়া, যাচ্ছি, ভালো কথা, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। চিন্তা করো না, তোমার ছেলের কিছুই হবে না। আয়ান আতিয়াকে বলল, মাম্মাম, তুমি চলো না, আন্টি আপনিও আছেন। আয়ান আতিয়া আর মায়াকে জোর করতে লাগলো। আতিয়া মায়াকে নিয়ে ওদের সাথে গেল। সাথে পিছন থেকে তুলি বলল, আমিও উড়ানো দেখবো। মাইন, আছো। পাঁচজন উঠানে দাঁড়িয়ে উড়াতে লাগলো। আয়ান খুশিতে লাফালাফি করতে লাগলো। মাইন ও আয়ান খুশি দেখে নিজেও হাসতে লাগলো। মায়া কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের খুশি হতে দেখে মায়ের চোখে পানি চলে আসলো। মায়া তাড়াতাড়ি করে চোখ মুছে ফেললো। তুলি মাহিনের কাঁধে হাত দিয়ে বলল, আমিও চালাবো, আমাকে শিখিয়ে দাও। কথক মাহিন তুলির হাত ধরে পেছন থেকে ধরে তুলিকে শেখাতে লাগলো। তুলি মাহিনের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। মাহিনের গরম নিঃশ্বাস পড়তে পিছন ঘুরে জড়িয়ে ধরলো। আতিয়া মায়া অবাক হয়ে যায়, সাথে মাহিনও। আয়ন এটা দেখে বলতে লাগলো, খালামণি ভয় পেয়েছে, আঙ্কেলকে জড়িয়ে ধরছে, হি হি, খালামণি ভয় পেয়েছে। আয়নের কথা শুনে সাথে সাথে তুলি লজ্জা পেয়ে বলল, তুলি, মোটেও না, আমি ভয় পাই না, আমার কাছে দাও, আমি একাই চালাতে পারবো। কতক তুলি মাহিনের হাত থেকে রিমোট নিয়ে চালাতে লাগলো। মায়ের খুব রাগ হলো। আতিয়া বুঝতে পেরে বলল, আতিয়া, মায়া তুমি ভেতরে যাও। মায়া ভেতরে চলে গেল। বারবার তুলি মাহিনকে জড়িয়ে ধরার দৃশ্যটাই ওর চোখের সামনে ভাসতে লাগলো। আতিয়া আয়নকে কোলে নিল। আতিয়া, এই ভিতরে চলো, সবাই অনেক উড়াইছো, ভাবি আর একটু করি, তুমি ভিতরে যাও। মাহিন, তুমি যাও না। মাহিন ভিতরে চলে, এখানে অনেক মশা। আচ্ছা এই নে, নিচে নামা। কত মাহিন ডোর নিচে নামিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে আয়নের হাতে মুখে পায়ে মশা কামড়িয়ে লাল করে ফেলেছে। সেম মাহিনেরও হাতে মুখে একই অবস্থা। মাহিনের আম্মু বলল, দুজনের অবস্থা কি হয়েছে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। আতিয়া আয়ানকে নিয়ে চলে যায়। মাহিন ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবার সাথে খাবার খেতে লাগলো। তুলি নিচ থেকে মাহিনের পায়ে খোঁচা দিতে লাগলো। মাহিন ভুরু কুচকে তাকালো। মায়া
এটা দেখে খুব রাগ হতে লাগলো। মায়ের ইচ্ছে করছিল তুলিকে পানির জগ ধরে মাথার উপর ঢেলে দিতে। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। মায়া খাবার খেয়ে সব প্লেট ধুয়ে আরও ২টা কাজের মেয়ের সাথে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর এইদিকে মাহিন অফিসের কাজ করতে লাগলো। রাত ১টায় ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে মায়াকে বলল, মাহিন, মায়া ১ কাপ কফি দে তো, মাথাটা যন্ত্রণা করছে। মায়া, অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। কতক মায়া রান্নাঘরে গিয়ে মাহিনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। মাহিনের হাতে দিলে মাহিন খেতে খেতে বলল, মাহিন, আমার মাথাটা একটু টিপে দে, অনেক যন্ত্রণা করছে। আচ্ছা, অপেক্ষা করেন, আমি একটু চুলটা অফ করে আসি। মায়া চুলাটা অফ করে হাত মুছে নিল। তারপর মাহিনের কাছে এসে পেছন থেকে মাথায় হাত দিয়ে টিপে দিতে লাগলো। মাহিন চোখ বন্ধ করে সোফায় পিঠ করে ঠেকিয়ে বসে থাকলো। রূপা এসে বলল, মাহিন, কি হয়েছে মাহিন? কিছু না ভাবি, কিছুটা মাথা যন্ত্রণা করছে। ও আচ্ছা, মায়া, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসে তো, মাথা হাত টিপে দে। মায়া কোত্থাও যাবে না ভাবি, আপনি গিয়ে বানিয়ে নিয়ে এসেন। আর না হয় রহিমা আপাকে বলেন। কি? তোমার এত বড় সাহস আমাকে এই কথা বলতে পারলে? আমি নিজে বানিয়ে খাবো? তুমি জানো আমার আব্বু যদি জানে আমাকে নিজে চা বানিয়ে নিজে খেতে বলছে? আজব তো, আপনি আমাদের বাড়ির বউ, এখানে আপনি রান্নাঘরে কাজ করতে পারেন, এখানে আপনার আব্বু জানলে কি হবে? এই মায়া, কোথায় যাচ্ছ? আমার মাথা টিপে দেওয়া বাদ দিয়ে কোনো কাজ করতে পারবে না। মায়া আর কিছু বলতে পারল না, মাহিনের মাথা টিপে দেখলো। রূপা রেগে গিয়ে মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। মাহিন রাগে উঠে বলল, মাহিন বলল, ভাবি, এটা কি করলেন? ওর গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ছোট সাহেব, প্লিজ থামেন। ভাবি, আমি চা বানিয়ে আনছি। তুমি কোথাও যাবে না। এই এই বাড়ির বউ সারাদিন খালি বসে শুয়ে থাকবে? এটা কেমন, হ্যাঁ? মাহিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কিসের বাড়াবাড়ি, হ্যাঁ? বাড়াবাড়ি তো আপনি করছেন। ১ কাপ চা বানিয়ে খেতে পারেন না? আপনি কিসের বড়লোক? আমার আব্বু, আপনার আব্বুর 50% কোম্পানির মালিক। সেখানে আমার বোন অফিস সামলাতে পারে, আবার আপনাদের বাড়ি গিয়ে রান্না করে খাওয়ায়। আর আপনি কি এসেছেন সারাদিন খালি হুকুম করতে থাকেন? কথক মাহিনের ঝগড়া শুনে সবাই নিচে চলে আসলো। রাফি, আতিয়া, রাতুল ঘুম ঘুম চোখে বলে উঠল, কি হয়েছে? সকাল সকাল কি ঝগড়া শুরু করছো দুজনে? রূপা কান্না করতে করতে বলল, তোমার ভাই আমাকে যাই না তাই বলে যাচ্ছে, আমি এ বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সামান্য একটা কাজের লোকদের সামনে আমাকে এভাবে অপমান করলো। মাহিন, বৌমাকে অপমান করছস? কিসের অপমান করলাম? ভাবি এই বাড়ির বউ, উনি সবসময় দেখি হুকুম জারি করা শুরু করে। রাত থেকে মাথা যন্ত্রণা করছিল, তাই মায়াকে দিয়ে মাথাটা টিপে নিচ্ছিলাম। ভাবিকে বললাম, তারপর উনি মায়াকে বলে তার জন্য চা বানাতে। তাই আমি বলছি, নিজে তো বানাতে পারো না, রহিমা আপাকে বলতে পারো। উনি রেগে গিয়ে আমার সাথে ঝগড়া করছে আর তার সাথে মায়াকে থাপ্পড় মেরেছে। আর এখন ন্যাকামি শুরু করেছে ভাইয়াকে বলে আমি তাকে অপমান করছি। কথক মাহিনের গেলে ওর আব্বু আম্মু থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তাতে তুই বৌমাকে নিজে কাজ করতে বলবি কেন? তুই জানোস না শফিক ভাই কখনোই তার মেয়েদের দিয়ে একটা কাজ করানো নয়? সেখানে আমাদের বাসায় কাজ কেন করবে? আর এত কাজের লোক থাকতে কেনই ওই কাজ করবে? মাহিন, আম্মু আজরাই কথা বলবেন না। আমার একমাত্র বোন যদি ওদের বাড়িতে গিয়ে কাজ করতে পারে আর আমাদের বাড়িতে উনি কাজ করতে পারবে না, আম্মু ওনার মনে রাখা উচিত এটা তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। আর প্রতিটি মেয়ের উচিত রান্না কাজ শেখা, এভাবে হুকুম জারি করা উচিত না। রাফি, মাহিন, তুই চুপ কর প্লিজ। আমার বউকে কাজ করে খেতে হবে না। দরকার হলে আরও কাজের মেয়ে রাখবো। তুই একটু চুপ করে থাক। মাহিন, তাই নাকি? এক কাজ করো, বউকে খাওয়া দিয়ে যা করা লাগে সেগুলো তুমি করে দিও। এত বউ পেঁচাই দিও না, কপালে দুঃখ আছে বলে দিলাম। কথক মাহিন কথাটা বলে রুমে চলে গেল। রাফি মায়ের উপর রাগ দেখাতে গেল। আতিয়া বলল, আতিয়া, ভাই, ওর উপর রাগ দেখাচ্ছ কেন? ও কি করছে? মায়া, তুমি যাও তো। মায়া চলে গেল। রূপা রাগ করে রুমে চলে গেল। সাথে রাফি গেল। তুলি মাহিনের রুমে গেল। মাহিন রেগে বলল, তুমি কি এখন বোনের হয়ে লেকচার দিতে আসলে নাকি? আরে না, আমি জানি এখানে আপুর ভুল। আমি এসেছি, তোমার মাথা ব্যথা করছে, তুমি বসো, আমি টিপে দেই। মাহিনকে বসিয়ে দিয়ে আধশোয়ায় শুয়ে দিয়ে মাথা টিপে দিতে লাগলো। তুলি, যাও, অনেক করেছো। চুপ করে থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। তুলি মাহিনের মাথা টিপে দিতে দিতে মাহিনের অনেক কাছে চলে এসে মাহিন চোখ খুলে দেখে তুলি বুকে অনেক কাছে চলে এসেছে। মাহিন সাথে সাথে তুলিকে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা তুলি, তুমি যাও, আমি একটু বের হবো। মাহিন কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তুলি রাগ হলো, কিন্তু কিছু না বলে রুমে চলে গেল। সন্ধ্যায় বাসায় আসলে আয়ানকে কোলে তুলে আইসক্রিম, চকলেট সাথে একটা খেলনা রোবট দিল। আয়ান খুশি হয়ে মাহিনকে জড়িয়ে দিল। মাহিনের আম্মু বলল, আম্মু, কি ব্যাপার মাহিন, তুই এত আয়ানের সাথে একটু বেশি মেলামেশা করছিস বলে মনে হচ্ছে। রূপা, আয়ান কেন, তার মায়ের সাথেও তো তার অনেক ভালো সম্পর্ক। মানে? সেই দিন তো মায়া মাহিনের রুমে গিয়ে মাহিনের শার্ট নিয়ে শুয়েছিল। জানি না ওদের মাঝে কী চলছে। মায়া, এসব কি? আম্মু,
আমি মায়াকে ওই রুমে পাঠিয়েছিলাম মাহিনের পোশাকগুলো ভাঁজ করে রাখতে। তাই হয়তো ক্লান্ত হয়ে শুয়ে পড়ছিল। এখানে এত দোষের কি? ও, আর এই মাহিন, তুই প্রতিদিন ব্যাগ নিয়ে কোথায় যাস? এর ভিতরে ল্যাপটপ আছে। আমরা বন্ধুরা মিলে গেম খেলার প্রতিযোগিতা দিয়ে ল্যাপটপ দিয়ে। কি আজব আজব কথা! যা রুমে যা। মাহিন আয়ানকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আয়ানের সাথে বসে খেলতে লাগলো। তুলি এসেছে ওদের সাথে কথা বলতে। তুলি, মাহিন, হুম, বলো। রাতে আমাকে নিয়ে ঘুরতে যাবে? অনেকদিন ধরে রাতের বেলা ঘুরি না। মাহিন, আসলে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে একদিন ঘুরতে নিয়ে যাবো। কি নিয়ে ব্যস্ত? ফ্রেন্ডের সাথে কিছু ক্লাস করতে আর গেমস প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে অনেক কাজ আছে। এটা কেমন প্রতিযোগিতা? আগে তো শুনি নেই। ল্যাপটপ দিয়ে গেম খেলে প্রতিযোগিতা দেয়? এটা তো ভিন্ন ধরনের টপিক, তাই এই জন্য তো এটার প্রতিযোগিতা করা হচ্ছে। তুলি, ও আচ্ছা। মাইন কথাটা বলে আয়ানের সাথে খেলতে লাগলো। তুলি কিছুক্ষণ বসে থেকে চলে গেল। মায়া মাইনের রুমে এসে বলল, আয়ান, চলো, তোমার মাম্মাম তোমাকে খাবার খাওয়াবে। মায়ের কথা শুনে আয়ান উঠে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমি এখন যাই। কথাটা বলে লাফ দিয়ে সাথে সাথে মাহিন মায়াকে দৌড়ে ধরলো। দুইজনে একসাথে সাথে মাথা লেগে যায়। মায়া মাহিনের কপালে হাত বুলিয়ে দিল। মাহিন অবাক হয়ে গেল। মাহিন, তোমার কপাল তো ব্যথা লাগছে, আমার কপালে কেন হাত বুলিয়ে দিচ্ছ? কথক। মাহিনের কোনো কথা না শুনে মায়া আয়ানকে নিয়ে চলে গেল। মাহিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মায়া আর দেখা গেল না। মাহিন উঠে ল্যাপটপে কাজ করতে লাগলো। মাহিনের আম্মু ডাকলো। মাহিন নিচে চলে যায়। গিয়ে টেবিলের উপর বসে খেতে লাগলো। নিচের দিকে মাথা তাক দিয়ে আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, আতিয়া, মাহিন, তোর কি কিছু হয়েছে? মাহিন আতিয়ার কণ্ঠ পেয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আপু, তুমি আমার সাথে নিজের থেকে কথা বলছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, কিছু না আপু। আজকে আমাকে একটু খাইয়ে দিবে? তার মানে? রাফি আতিয়াকে বলে উঠল। আতিয়া, আগামীকাল তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে। আজকে রাতের ভিতর কাজ করা লাগবে। আতিয়া, হ্যাঁ মাহিন, আয় আমার কাছে। মাহিন আতিয়ার কাছে বসলে আতিয়া মাহিনকে খাওয়া দিতে লাগলো আর মাথায় হাত বুলিয়ে দিতে। মন খারাপ কেন তোর? আপু, তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না? আপু, আমাকে ক্ষমা করে আমাকে আগের মতো ভালোবাসলে কি হয়? তোমার ইগো আমার ভালো লাগছে না। আমার অনেক কষ্ট হচ্ছে। মাহিনের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আতিয়া চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আতিয়া, তুই আমার ছোট ভাই। তুই হইলে আমাদের দুই ভাই বোনের চোখের মণি। তোকে কি ভালোবেসে না থাকতে পারি? কিন্তু তুই কেন এমন কাজ করিস যে এটার জন্য তোকে ঘৃণা করতে বাধ্য হয়? মাহিন, আমি তো ভালো হয়ে গেছি। আমি আর আগের মতো নাই। হ্যাঁ, শুধু রাগ উঠে যায়। এইটা ছাড়া আমি আর আগের মতো ওইসব করি না। রাফি, মাইন্ড কী করছো যে আতিয়া তোর সাথে খারাপ ব্যবহার করছে? আর 5 বছর তুই বাইরে ছিলি, একবারও তোর সাথে কথা বলেনি। আসলে কি হয়েছে তোদের বলতো? আমি অনেকবার জিজ্ঞাসা করতে গিয়েও করিনি। আতিয়া, কিছু না ভাইয়া। মাহিন, ভাইয়া, তুমি তো ভালোবাসো না আমাকে, একবারও খাওয়া দিলে না। কথক। মাহিনের কথা শুনে রফি ফিক করে হেসে দিল। মাহিনের বাহু ধরে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, রাফি, এই তো খাওয়া দিচ্ছে। আর সরি, ভুলে গেছিলাম। সকালে ব্যবহারের জন্য 100 টাইম সরি। মাহিন, আজকে কিন্তু আমি তোর সাথে ঘুমাবো। মানে? তাহলে আমি কোথায় ঘুমাবো? রূপা, আজকে তুমি একটু তুলির সাথে ঘুমিয়ে যাও। তোমাদের নাটক দেখে শরীর জ্বলে যত সব। রূপা, চুপ করবে? রূপা আর কিছু না বলে খাবার খেতে লাগলো। তারপর সবাই খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে মাহিন আর রফি একসাথে ঘুমাতে চলে গেল। তুলি আতিয়াকে বলল, আচ্ছা ভাবি, হঠাৎ করে মাহিন এমন বাচ্চাদের মতো আচরণ করছে কেন? কারণ আগামীকাল তার জন্মদিন। তোমার মনে আছে? হ্যাঁ। বাহ! কারো মনে নেই তার দেখি খুব ভালো করেই মনে আছে। আপু, তুমি সবসময় মায়ের সাথে এমন করো কেন? ও এখানে কতদিন ধরে কাজ করে। এটা জানবে, এটাই স্বাভাবিক। এই মেয়েটাকে দেখলে আমার রাগ হয়। এই মেয়েটা ভাবসাব আমার একদম পছন্দ না। রূপা, থামে যাও। তোমরা যার, যার রুমে। অনেক রাত হয়ে গেছে। কেউ আর কিছু বলে না, যার, যার রুমে চলে যায়। আর মাহিন রাফির সাথে গল্প করতে লাগলো। সারারাত গল্প করে ৪টার দিকে ঘুমিয়ে যায়। মাহিন ৯টার দিকে উঠে দৌড়ে রুমে যায়। রুমে গিয়ে তাড়াতাড়ি করে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে নিচে নামে। দৌড়ে যেতে নিলে ওর আম্মু বলে, কিরে, এত দৌড়ে কোথায় যাচ্ছিস? অনেক লেট হয়ে ফেলছে, তাই দৌড়ে যাচ্ছি। কথাটা বলে দৌড়ে চলে যায়। রাতুল রূপাকে ইশারা করলে দুই ভাই বোন উপরে চলে যায়। একটা রুমে গিয়ে রূপা বলল, ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে এই মাহিনের মাথায় কিছু চলছে। ওই কি আমাদের সম্পর্কের কিছু জেনে গেছে নাকি? কথক। রূপার কথা শুনে রাতুল বলে, আমি ঠিক জানি না, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। আমাদের কাজ তাড়াতাড়ি করতে হবে। আর আজকে মাহিনের বার্থডে, যেভাবে হোক আজকের ভিতরে আমাদের ফাইলটা খুঁজতে হবে। রাতুলের কথা শুনে রূপা বলল, হ্যাঁ, আর আমি সন্ধান পেয়েছি। কিন্তু লকটার চাবি থাকে মাহিনের আম্মুর কাছে। ওনার কাছ থেকে চাবি নেওয়া মুশকিল। উনি খুব চালাক একটা মহিলা। কবে যে এই ফাইলটা পাবো? এই পাগলদের প্যারা আর নিতে পারছি না। আতিয়াকে দেখছো তো, কি এক মেয়ে, কাজের ছেলেকে নিয়ে কি যে বাড়াবাড়ি করছে না। কথক। রূপার কথা শুনে রাতুল বলে, ওইসব রাখ, যা ইচ্ছে করুক। আমাদের যেই কাজটা
ওটা আগেই করতে হবে। আচ্ছা নিচে চল। ২ জনে কথা বলে নিচে চলে গেল। সবাই মিলে মাহিনের বার্থডে সারপ্রাইজ পার্টি প্ল্যান করলো। আর এদিকে মাহিন কাজ করে রাত ১১ টায় বাসায় আসলো। সারা বাড়ি অন্ধকার পেয়ে মাহিন কিছুটা ভয় পেল। মাহিন লাইট জ্বালিয়ে যাবে সাথে, সাথে চোখ মেরে দিল মাহিনের দিকে। মাহিন অবাক হয়ে গেল। পুরো বাড়িতে মানুষ দিয়ে ভরে থাকে। মাহিন খুশিতে রফি আতিয়াকে জড়িয়ে ধরল। আতিয়া, মাহিন তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়। খাটের উপরে পোশাক পরে চলে যায়। মাহিন খুশি হয়ে দৌড়ে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। তারপর রেডি হয়ে নিচে নামতে লাগলো। নিচে নামতে মাহিনকে উইশ করতে লাগলো। মাহিন নিচে নামলে কেকের কাছে গিয়ে দাঁড়ালে সবাই এক এক করে গিফট দিতে লাগলো। কাজের ছেলে মেয়েগুলো দিলে মাহিন খুশি মনে গ্রহণ করতে লাগলো। লাস্টে মায়া মাহিনের সামনে ভয়ে ভয়ে কাছে গিয়ে বলল, মায়া ছোট সাহেব, আমি তো গরিব মানুষ, আপনাকে দামি উপহার দিতে পারবো না, কিন্তু আমি আমার জমা টাকা দিয়ে আপনার জন্য একটা ঘড়ি কিনেছি, যদি গ্রহণ করতেন তাহলে খুশি হইতাম। মাহিনের হাতে ঘড়ির বাক্স এগিয়ে দিল। রূপা হাসতে হাসতে বলল, হা হা, এত দামি দামি গিফটের ভিতরে সামান্য এই ঘড়ি মাহিন নিবে, তাও কাজের মেয়ের থেকে? হা, ভাবি, সব কিছুতে দাম দেখতে হয় না, কিছু জিনিস দাম কম হলে তাতে থাকে ভালোবাসা, আর যেটা ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কাজের মেয়ে আবার ভালোবাসা? হা হা, আমি জানি মাহিন ওইটা নিবে না, মাহিন ছুঁড়ে ফেলে দাও। মায়া অসহায় চোখে মাহিনের দিকে তাকালো। মাহিন ঘড়ির বাক্সটা নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাবে, সাথে সাথে মায়া চোখ বন্ধ করে ফেললো। সবাইকে অবাক করে দিয়ে মাহিন হেসে বলল, মায়া চোখ খুললো, আর গিফট দিলে তো, গিফট ঘড়িটা পরিয়ে তো দাও। মাহিনের কথা শুনে মায়া চোখ খুলে দেয়, খুশিতে কান্না করতে লাগলো। মাহিন হাত জোর করে থেকে বক্সটা নিয়ে তাড়াতাড়ি খুলে ঘড়িটা মাহিনের হাতে পরিয়ে দিতে লাগলো, আর চোখের পানি অন্য হাত দিয়ে মুছতে লাগলো। মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল, মাহিন, তুমি আমায় যে গিফট দিয়েছো সেই গিফট আমার জীবনে বেস্ট গিফট, শুধু বুঝতে সময় লেগেছে। যাই হোক, তোমার এই ঘড়িটা অনেক সুন্দর, আমাকে এই গিফট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। মায়া খুশি হয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়লো, আর তার আরও বাকিরা গিফট দিতে লাগলো। রাত ১২টা বাজলে মাহিন কেক কাটলো। ওর আব্বু আম্মুকে খাওয়ার দিয়ে দিয়ে সাথে সাথে আয়ানকে দিয়ে রাফি আতিয়াকে খাওয়ালো। তারপর মাহিন বলল, সবাইকে ভাগ করে দাও। মায়া সবাইকে কেক দিতে লাগলো। দেওয়ার শেষ হলে মায়া এক সাইডে দাঁড়িয়ে থেকে সবাইকে আনন্দ করতে দেখতে লাগলো। মাহিন সবার চোখের আড়ালে মায়ের কাছে দাঁড়িয়ে বলল, এভাবে দেখবে নাকি আমাকে একটু খাইয়ে দিবে? মাহিনের কথা শুনে চমকে গেল। মাহিনের দিকে তাকাতে মাহিন ওর মুখে কেক ধরলো। মায়া একটু খেয়ে মাহিনকে খাওয়ালো। মাহিন কেক নিয়ে একটু মায়ের নাকে ভরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। তুলির সাথে ধাক্কা লাগলো। তুলি মাহিনের মুখে কেক লাগিয়ে দিল। মাহিন তুলির পেছন পেছন যেতে লাগলো। তুলি চালাকি করে একটা রুমেই নিয়ে গিয়ে মাহিনকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দরজা লাগিয়ে দিল। মাহিন অবাক হয়ে বলল, কী ব্যাপার, দরজা লাগিয়ে দিলে কেন? তোমার জন্মদিন, গিফট দেবো। তাই? তা তাড়াতাড়ি দাও, বাইরে যাবো, দরজা খুলে দাও। এটা দরজা খুলে দেওয়া যাবে না। তাই নাকি? ছাড়ো, তোমার গিফট লাগবে না। তুমি কি বুঝে গেছো কি গিফট দিব? না, কি দিবে শুনি? আমার অলরেডি সব কিছু আছে। মাহিন চলে যেতে নিবে, সাথে সাথে তুলি পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ? আমার গিফটটা তো নিয়ে যাও। তুলি, ছাড়ো, আমাকে যেতে দাও। এমন করছো কেন? তুলি কথাটা বলে টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটে কিস করে দিল। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুলিকে বলল, কি ব্যাপার, আমাকে সরিয়ে দিচ্ছ কেন? আমি তো তোমার হবু বউ, আমাদের তো একদিন বিয়ে হবে, তাই না? না, তুমি আমার হবু বউ না। আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কে সেই মেয়ে? সে যেই হোক, আমাকে যেতে দাও। মাহিন, আমার তোমাকে না পেলে কেউ তোমাকে পাবে না। কি করবে, দেখতে চাও? হ্যাঁ, দেখি কি করতে পারো। মাহিন কথাটা বলে দরজা ছিটকিনি খুলতে যাবে, সাথে সাথে তুলি চিৎকার করতে বলতে লাগলো, মাহিন, আমাকে ছেড়ে দাও। মাহিন, প্লিজ, বিয়ের আগে এমন করো না। মাহিন, আমাকে ছেড়ে দাও। মাহিন, আমার এত বড় ক্ষতি করো না। তুলি কথাগুলো বলতে বলতে মাহিন অবাক হয়ে তুলির দিকে তাকালো। তুলি ঠোঁটের লিপস্টিক ডলে ডলে মুখে লাগিয়েছে, সাথে সাথে জামা ছিঁড়তে লাগলো। ঠোঁটের কামড় দিয়ে বসিয়ে বলল, মাহিন বলল, মাহিন, এসব কি করছো? তুলি এইভাবে এসে যাবে, প্লিজ, তুমি এমন নাটক করো না। তুলি আরও চিৎকার করতে লাগলো। তুলির চিৎকারে সবাই ছুটে আসলো। মাহিনকে ঠেলে ভেতরে ঢুকে তুলি রূপাকে আতিয়াকে জড়িয়ে বলল, রাতুল রাফি রেগে মাহিনকে মারতে লাগলো। মাহিন মারতে মারতে নিচে নেমে গেল। মাহিন বলার চেষ্টা করতে লাগলো, ভাইয়া বিশ্বাস করেন, আমি কিছু করিনি। ভাইয়া প্লিজ আমার কথা বিশ্বাস করেন। মাহিনের কথা কেউ বিশ্বাস করে না। আতিয়া রেগে গিয়ে মাহিনের গেলে থাপ্পড় মেরে বলল, ছি, তুই কোনোদিন ভালো হবি না, শেষমেশ কিনা তুলির সাথেও। আপু বিশ্বাস করো, তুলি আমাকে ফাঁসাচ্ছে, আমাকে প্লিজ বিশ্বাস করো। তোকে তাও আবার বিশ্বাস? আমি তো ভালো করেই জানি তুই কেমন ছেলে। কথক আতিয়া আরও কয়েকটা থাপ্পড় মারল। রূপা মাহিনের আব্বু আম্মু থাপ্পড় মারল। রাতেল মাহিনকে মারতে মারতে বলল, আমার বোনের সাথে বাজে কাজ করার সাহস কে দিয়েছে? আমি তোকে আজ মেরেই ফেলবো। কথাগুলো বলে মাহিনকে বেল দিয়ে পেটাতে লাগলো। মায়া আর সহ্য করতে না পারে মাহিনকে জড়িয়ে দিল। মায়ের শরীরে বেল্টের বাড়ি পড়তে লাগলো। মাহিন মাকে বলল, মায়া বিশ্বাস করো, আমি তুলির সাথে কিছু করিনি। তুলি আমাকে ফাঁসাচ্ছে, সবাই আমাকে ভুল বুঝছে, তুমি অন্তত আমায় বিশ্বাস করো। কথক
মায়াকে এভাবে মার খেতে দেখে আতিয়া বলল, মায়া তুমি ছেড়ে দাও, ওর মার খাওয়া দরকার। আপু আমার মনে হচ্ছে কোথাও ভুলেছে। আতিয়া তুই এই কথা বলছিস? তুই নিজে জানোস ওই কেমন। কথক রূপা মায়াকে টেনে নিয়ে ধরে বলল, আর রাতুল মাহিনকে মারতে লাগলো। মায়া কান্না করতে করতে বলল, সাহেব ওনাকে ছেড়ে দেন। মায়া চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। মায়ের এমন কান্না করা দেখে সবাই অবাক হয়ে গেল। মায়া দৌড়ে গিয়ে রাতুলের পা জড়িয়ে ধরে বলল, ওনাকে ছেড়ে দেন, আপনার পায়ে পড়ি, ওনাকে ছেড়ে দেন, ওনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এই মেয়ে তুই ওইখান থেকে ছাড়বি? ভাইয়ের মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে, ওকে ধরে মার পিটিয়ে সরিয়ে দে। রূপার কথা শুনে রাতুল মায়াকে মারতে লাগলো। মাহিন সহ্য করতে না পেরে বলে উঠল, খবরদার ভাইয়া, ওকে মারবে না। কাহিনী কি তোদের দুজনে? একে অপরের প্রতি এত টান কিসের? মায়া আপু আপনার ভাই কিছু করেনি, আমার কথা বিশ্বাস করেন। তুলি আপুকে ভালো করে দেখেন, ওনাকে দেখে বোঝা যাচ্ছে মাহিন ওনার কিছুই করেনি, উনি ইচ্ছে করে এমন করছে। তুলি এই মেয়ে, তুমি কেমন মেয়ে? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে মিথ্যে দোষারোপ করছো। মাহিন মায়া তুমি আমাকে বিশ্বাস করছো তোমার সাথে আমি এত অন্যায় করলাম? কথক মায়া মাহিনের কাছে গিয়ে মাহিনের ঠোঁটের রক্তগুলো শাড়ি দিয়ে মুছতে বলল, মায়া আমি জানি আপনি কিছু করেনি, আমি প্রমাণ দিতে পারবো তুলি আপু মিথ্যে বলছে। মাহিন মায়া তুমি সরে যাও, আমাকে কেন বিশ্বাস করছো? আমি তো বিশ্বাস রাখার মতো কিছু কাজ করিনি। আমি আপনাকে বিশ্বাস করি, আর এখনও বিশ্বাসের কথা আছে না। এখানে তুলি আপু প্রমাণ করে দিচ্ছে আপনি কিছু করেননি। রূপা তুই কিভাবে জানো যে মাহিন এই কাজটা করেনি? তুই কিসের প্রমাণ দিবি দেখি? আতিয়া মায়া তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমি ভালো করেই জানি ওই কেমন, তারপর কিভাবে ওকে বলছো যে কিছু করেনি? মায়া আপু আমাকে শুধু তুলি আপুর সাথে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। কথক মায়ের কথা শুনে তুলি কিছুটা ভয় পেয়ে গেল। মায়া শাড়ির আঁচল ছিঁড়ে মাহিনীর কপালে হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, তুলি আপু উনি তো আপনাকে জোর করে ধর্ষণ করতে গেছিল। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তা আপনি ওই রুমে কিভাবে গেলেন? মাহিন আমাকে বলেছিল আমাকে একটা জিনিস দেখাবে, সেটা বলে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। মাহিন মা বিশ্বাস করো ও মিথ্যে বলছে, আমি ওইসব বলিনি। ওই আমার মুখে কেক লাগিয়ে দিয়েছিল, আমি ওকে কেক লাগিয়ে দিতে গেলে রুমের ভিতরে নিয়ে ওই আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়, আর ওই আমাকে বলে আমি নাকি গিফট দিবে। আমি বুঝতে পেরে বের হতে গেলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কতক মাহিন আর কিছু বলতে যাবে তখনই মায়া বলে, মায়া আমি আপনাকে বিশ্বাস করছি তো, আপনি কিছু করেননি, আমাকে কিছু বুঝতে হবে। আচ্ছা আপনার রুমালটা কোথায়? আমাকে রুমালটা দেন তো। কথক মাইন ওর পকেট থেকে রুমালটা বের করে মায়া তুলির দিকে তাকিয়ে বলল, আপনার সাথে যদি উনি জোর করে থাকে তাহলে তো এই রুমালটা আপনার মুখের ভিতর থাকার কথা, এটা ওনার পকেটে আসলো কিভাবে? তুমি কি পাগল হয়ে গেছো? মাইনের রুমাল মাহিনের পকেটে থাকবে? ও তাই? তা মাহিন আপনার ঠোঁটে কামড় দিয়ে ধরেছিল? তুলি হ্যাঁ। মায়া কি করছে? বড় মানুষ দেখো। আপু এখানে উনি বড় মানুষ আছে দেখে ওনাকে মিথ্যে অপবাদ দিল, তাহলে আমি বলে কি সমস্যা? তুলি তুমি পাগল হয়ে গেছো? আমি কিভাবে মিথ্যে বললাম? তোমার সাথে হইলে বুঝতে পারতে, মেয়ে হয়ে মেয়ের দুঃখ বোঝো না? আমি ওকে বারবার বলছি আমাকে ছেড়ে দিতে, কিন্তু ছাড়েনি। মায়া আপু আর নাটক করবে না, উনি আমাকে ছেড়ে দিবে কিভাবে? উনি তো আপনাকে ধরেনি, সেটার প্রমাণ প্রথম তো উনি কখনোই ঠোঁটের প্রতি আসক্ত না, উনি জোর করলে কখনোই আপনার মুখ খুলে রাখবে না, আপনার মুখে রুমাল দিয়ে দিত। আর ওনার শক্তির সাথে আপনি কখনোই খাট থেকে উঠতে পারতেন না। আমি জানি ওনার শরীরে কতটা শক্তি আর উনি কি করতে পারেন। আর আপনার জামা দেখি হাত কাছ দিয়ে ছেঁড়া, কিন্তু উনি তো কখনোই জামা ছেড়ে না, আর ছিঁড়লে মাঝখান থেকে একেবারে ছিঁড়ে ফেলবে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনীরা বলল, এই মেয়ে চুপ কর তুই। ম্যাম আমাকে বলতে দেন, উনি যখন ওনাকে সবার সামনে এভাবে নিয়ে এসছে আমিও একটু বলি। আর মাহিন যদি আপনার সাথে জোর করে সেটা তো আপনার প্রকাশ করার কথা, কারণ আপনি তো মাহিনকে ভালোবাসেন আর আপনাদের তো বিয়ে হবে। আসলে সত্যি কথা এইটাই, আপনি ইচ্ছে করে নিজের জামা ছিঁড়ছেন, ইচ্ছে করে ঠোঁট কামড়িয়েছেন, সব কিছু ইচ্ছে ওনাকে ফাঁসিয়ে দিচ্ছেন। মাহিন মায়ের দিকে এক নজর তাকিয়ে আছে অবাক হয়ে। তুলি মায়ের উপর রেগে বলল, তুলি তুই কিভাবে এত শিওর হলি যে মাহিন কি করতে পারে আর না করতে পারে? মায়া ওইটা পরের কথা, আগে স্বীকার করেন মাহিন আপনার সাথে কিছু করেনি, আপনি ওনাকে ফাঁসিয়েছেন। না আমি সত্যি কথা বলছি। ওকে ভালো কথা। আপু আপনাদের পুরো বাসায় তো সিসি ক্যামেরা আছে, ওটা চেক করলেই দেখা যাবে কে রুমে আগে নিয়ে গেছিল, আর রুমের ভিতরে তো সিসি ক্যামেরা রাখা ছিল না। মায়ের কথা শুনে অবাক হয়ে গেলে আতিয়া মায়ের দিকে তাকালে মায়ের চোখ মারল। আতিয়ার সাথে সাথে বলে উঠল, হ্যাঁ মনে পড়ছে, ওই রুমে তো সিসি ক্যামেরা রাখা আছে, আমি দরকারি কাগজপত্র রাখার জন্য সেট করেছিলাম। মায়া তুলি আপু এখন সবার সামনে সত্যিটা বলবে নাকি সবার সামনে ক্যামেরা ভিডিও দেখাবো? হ্যাঁ হ্যাঁ আমি স্বীকার করছি মাইন আমার সাথে কিছু করেনি, কিন্তু আমার কথা তুই এত কিভাবে জানলি?
কতক মাহিন মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। মাহিন, আমায় ক্ষমা করে দাও মায়া। আমি তোমায় এত কষ্ট দিচ্ছি, অথচ যেখানে আমার ফ্যামিলি কেউ আমাকে বিশ্বাস করলো না, কিন্তু তুমি ঠিক আমাকে বিশ্বাস করলে। তুমি যদি আজ ওকে দিয়ে স্বীকার না করাতে, তাহলে আমি সবার কাছে একটাই খারাপ মানুষ হয়ে থাকতাম। মায়া মায়ানকে জড়িয়ে ধরে, হাত জড়িয়ে ধরে কিস করে বলল, আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি যদি আপনার পাশে না থাকতে পারি, তাহলে আমি কেমন? বলে মায়া থেমে গেল। মাহিন মায়াকে সাথে সাথে মাহিনের আম্মু চিৎকার করে বলল, মাহিন হচ্ছেটা কি? তুই মায়াকে ছাড় বলছি, সবার সামনে কি নাটক? একটা কাজের মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে লজ্জা করছে না? মাহিনের আম্মুর কথা শুনে বলল, না আমার লজ্জা করছে না। আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরছি। আমি কোনো পরনারীকে ধরি নাই। মাইনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাইনের আম্মু রেগে গিয়ে বলল, কি মায়া তোর স্ত্রী? হ্যাঁ আম্মু, মায়া মাহিনের স্ত্রী। আর আয়ান মাহিন আর মায়ের সন্তান। কি যাতা বলছিস? মায়া তো মাহিনকে দেখতেই পারতো না, সেখানে ওর স্ত্রী কিভাবে? আর আয়ান বা কিভাবে ওর সন্তান? তুলি ছি, একটা কাজের মেয়ের জন্য তুমি আমাকে রিজেক্ট করলে? তোমার রুচি এতটা খারাপ জানলে কখনোই তোমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতাম না। আমার তো নিজের গা গুলিয়ে যাচ্ছে। ছি ছি, কি রুচি তোমার, কাজের মেয়েকে বিয়ে করছো? মাহিন, চুপ কর। তুই একটা বউয়ের কথা বলিস না। আমার বউয়ের নখের যোগ্য তুই হবি না। আবার বড় বড় কথা। তুই এমন মেয়ে যে নিজের দেহ অন্য কাউকে বিলিয়ে দিতে জানে জোর করে। আল্লাহও জানে না জানি কত ছেলের সাথে রাত কাটাইছিস। আর আমার স্ত্রীর জীবনে আমি প্রথম, আমি শেষ। আর আমার স্ত্রী তোর থেকে বেশি সুন্দর দেখা যায়। যে না চেহারায়, ওই চেহারা নিয়ে আবার অহংকার করিস। আম্মু, মাহিন চুপ কর। কিসের বউ? দেখ, তোরা মজা করছিস আমার সাথে, তাই না? না মা, মজা করছে না, আমি নিজে ওদের বিয়ে দিয়েছি। মাহিনের আম্মু কথাটা শুনে রেগে যায়। রাফি আতিয়ার উপর রেগে যায়। তুই কোন সাহসে মাহিনকে একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতে পারলি? এক কাজ করো, মায়াকে এই বাড়ি থেকে বের করে দাও। তাতে তো হয়ে যায়। আর ডিভোর্স দিয়ে তুলিকে বিয়ে করলেই তো হয়ে যায়। হ্যাঁ, এটাই ভালো হয়। মায়া, তুই এখনই বের হয়ে যা। মায়া কোথায় যাবে? মায়া চলে গেলে আমি ওর সাথে বের হয়ে যাবো। এই মেয়ে, তুই আমার ছেলেটার মাথা কিভাবে খাইলি? কাল নাগিনি যে বাড়ির খাবার খেয়ে ওই বাড়ির সাথে বেইমানি করতে লজ্জা করে না তোর? মায়া, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাব। কিন্তু আমার একটা শর্ত, ওই তুলি আপুর সাথে ওনার বিয়ে দিবেন না। ভালো কোনো মেয়ে দেখে ওনাকে বিয়ে দিবেন, যে ওনাকে ভালোবাসবে, সুখে রাখতে পারবে। কত মায়া কথাটা বলে আয়ানকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আতিয়া কান্না করতে লাগলো। আয়ানের হাত ধরে বলল, আতিয়া, মায়া আয়ানকে নিয়ে যেও না। আমি আয়ানকে ছাড়া থাকতে পারবো না। মা, আপু, আপনি সময় পেলে আয়ানকে দেখে যাবেন। আমি যেখানে যাব আপনাকে ঠিকানা দিয়ে যাব। কিন্তু আমার সন্তান ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম। আমি কাকে নিয়ে বাঁচব? মায়া কথাটা বলে চলে নিতে নিলে মায়ের মায়ের হাত ধরে বলল, মায়া তুমি নিজের কথা ভাবছো? আমি অন্য কাউকে নিয়ে কখনোই সুখে থাকতে পারবো না। যে বাড়িতে তোমার জায়গা নেই, আমি সেই বাড়িতে থাকতে চাই না। আপনি আপনার বাড়িতে থাকবেন। আমার মতো মেয়ের জন্য কেন নিজের বাড়ি ছাড়বেন? আপনি এখানেই থাকেন। মায়া কথাটা বলে আয়ানকে নিয়ে নিচে যেতে নিল। আয়ান মায়াকে বলে, আন্টি, আমাকে ছেড়ে দেন। আমি মাম্মামের কাছে যাব। মাম্মাম আন্টিকে বলো না আমাকে নিয়ে না যেতে। আন্টি, আমাকে ছেড়ে দেন। আমি মাম্মামের কাছে যাব। আমার মাম্মাম কান্না করছে, ছাড়েন আমাকে। আয়ান কান্না করতে করতে কথা বলে গেলে নিচে নামার চেষ্টা করতে লাগলো। মায়া আয়ানকে বলল, আয়ান, আমি তোর মা, আন্টি না, আমি তোর মা হই। আয়ান কান্না করতে করতে বলে, না আপনি আন্টি হন। আমার মাম্মাম তো, ওই যে মাম্মাম, তুমি কান্না করো না। আমি আন্টির থেকে ছাড়া পেয়ে চলে আসবো। আন্টি ছেড়ে দেন না আমাকে, আমার মাম্মামের কাছে যেতে না। কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া কান্না ভেঙে পড়লো। কান্না করতে করতে বলল, আতিয়া, আমার কিছু করার নাই রে বাপ। কখনোই ভাবতে পাইনি তোকে ছেড়ে থাকতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস। মায়া আয়ানকে নিয়ে বের হয়ে গেল। মাহিন ওর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হয়। বাইক নিয়ে বেশ কিছু দূরে দেখে আয়ানকে নিয়ে মায়া যাচ্ছে। মাহিন বাইক নিয়ে সামনে দাঁড়িয়ে বলল, মায়া বাইকে ওঠো। আপনি এখানে কেন? আপনি বাসায় ফিরে যান। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। যেদিন আমার স্ত্রী সন্তানের জায়গা হবে, সেদিন আমি ওই বাড়িতে পা রাখবো। এমন করবেন না, আপনি চলে যান। চুপ করে বাইকে উঠবে? মাহিন আয়ানকে কোলে তুলে সামনে বসিয়ে দিল। মাহিন কান্না করতে করতে বলে, আঙ্কেল, মাম্মামকে কাছে নিয়ে চলেন। আমি আন্টির সাথে যাব না। মাহিন মায়াকে উঠতে বসতে বলল। মায়া উঠে বসলো। বাইক চালাতে চালাতে বলল, আয়ান, তুমি তো অনেক ছোট, তুমি কি আমার কথা বুঝবে? আয়ান, আমি তোমার আঙ্কেল না। আর মায়া আন্টি তোমার আন্টি হয় না। আমি তোমার আব্বু হই, আর মায়া আন্টি তোমার আম্মু হয়। আয়ান মাহিনের কথা শুনে কান্না আরও বাড়িয়ে দিল। না, আপনারা কিডন্যাপার। মাম্মাম বলেছিল মাম্মাম বাদে অন্য কারোর সাথে কোথাও যেতে না, কারণ মাম্মাম বাদে অন্য কেউ নিজেদের সাথে নিয়ে যেতে পারে চাইলে সেই কিডন্যাপার হয়। আয়নের কথা শুনে মায়া হয়ে গেল। কিভাবে বোঝাবে বুঝতে পারছে না। মায়া মাহিনকে বলল, আপুর কাছ থেকে ওকে নিয়ে এসেছেন। আমরা হইলে ভুল করতাম। আপু তো ওকে ছাড়া কিছুই বুঝে না।
চিন্তা করো না, সময় হলে ওকে আতিয়া আপুর সাথে দেখা করিয়ে নিয়ে আসবো। আয়ন, কান্না বন্ধ করো, তোমার মাম্মা আমার কাছে তোমাকে দেখা করতে নিয়ে যাবো। এখন কান্না থামাও, নইলে আর কখনোই দেখা করাবো না। মাহিনের কথা শুনে আয়ন হেঁচকে তুলতে তুলতে চোখ মুছতে লাগলো। মায়া মাহিনকে বলল, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। মানে? আপনার আবার ওইদিকে কোনো বাড়ি আছে? চলো আগে, তারপর বলছি। মাহিন 3 ঘন্টা জার্নি করে একটা বাসার ভিতরে গিয়ে বাইকটা থামিয়ে বলল, এটা আপনার বাড়ি? হুম, আমার আর রাকিবের বাড়ি। উপরে কাজ চলছে, আপাতত 2 তলা রয়েছে। উপরটায় রাকিব, নিচটাতে আমি। এত টাকা কোথায় পেলেন? বাসার ভিতরে চলো, তারপর বলি। মাহিন বাইক রেখে চাবি পকেটে নিয়ে আয়ানকে কোলে তুলে নিয়ে বাসার সামনে গিয়ে দরজা খুলে ভিতরে লাইট জ্বালিয়ে দিল। রুমের অবস্থা দেখে মায়া ভুরু কুচকে তাকালো। মাহিন লজ্জা পেয়ে বলল, আরে দূর, এভাবে তাকাও কেন? ছেলে মানুষ হয়ে কি গোছানো যায় নাকি? আচ্ছা, রুমে চলো। মায়া মাহিনের সাথে রুমের ভিতরে গেল। মাহিন সাথে সাথে জামা কাপড় সব সোফার উপর রেখে দিল। মাহিন বিছানায় শুয়ে দিয়ে বলল, আচ্ছা তুমি থাকো, আমি খাবার গরম করে নিয়ে আসি। খাবার গরম করবেন মানে? মানে দুপুরের খাবার ফ্রিজে আছে। আপনি কি সকালে বের হয়ে এখানে এসে থাকতেন? হুম, আগে খাবার নিয়ে আসি, তারপর সব বলছি। মাহিন রান্নাঘরে চলে গেল। খাবার গরম করে টেবিলের উপর রেখে দিয়ে মায়াকে ডাকলো। মায়া আসলে দেখে টেবিলের উপর অনেক খাবার। মাহিন মায়াকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, খাও। এত রান্না কে করেছে? আমার কলিগরা। আচ্ছা এখন বলেন তো, এগুলো কেমনে কি করলেন? আমি তো লন্ডনে গেছিলাম 5 বছর জন্য। আমি ওইখানে পড়াশোনা করছি আর জবও করছি। আমি হলাম ইঞ্জিনিয়ার, আমি সব ধরনের ডিজাইন করতে পারি। একটা কোম্পানির সাথে শেয়ার করে কাজ করা শুরু করি। ওইখান থেকে অনেক ভালো প্রফিট পাই। ওইখান থেকে আবার আমি আর রাকিব মিলে একটা রেস্তোরাঁ খুলেছি। আর সেইখান থেকে আমাদের মোটামুটি ভালোই ইনকাম। জবের টাকার সাথে সাথে ওইখানকার টাকা মিলে একটা এমআর গ্রুপ কোম্পানির নাম শুনেছো তো? টিভি খবরের কাগজ বের হয়েছিল। হ্যাঁ, স্যার যখন টিভি দেখছিল তখন আমি এই কোম্পানিটার নাম শুনেছি। ওইটা আমাদের কোম্পানি। বেকার ছেলে মেয়েদের নিয়ে ওটা খুলছি। আমার লন্ডনের বন্ধুদের সাহায্য নিয়েছি, সাথে আরও বড় বড় মানুষদের সাহায্য নিয়ে আজ এত দূর পারছি। আমাদের এখানে প্রথম প্রজেক্ট পেয়েছি, যার কারণে আমরা ভালো করে কাজ করার চেষ্টা করছি। যদি ওনাদের বাড়িটা ভালো হয় তাহলে আমাদের কোম্পানির নাম প্রমোট করে দিবে, আর সাথে সাথে আমাদের সিমেন্ট ও প্রমোট করবে। যদি একবার হয়ে যায় তখন আর কাজ পাওয়া সম্ভব থাকবে না। আমাদের সিমেন্ট বিক্রি হবে বেশি। দয়া করে আপনি আরও এগিয়ে যান। হুম, আচ্ছা খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কথক। মায়া মাহিনের দিকে খাবারের লোকমা দিল। মাহিন হাসি মুখে খেয়ে নিল। মায়া মাহিনকে খাবার দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। খাওয়া শেষ করে দুজনে রুমে চলে গেল। মায়া কাজ করতে চাইলে মাহিন করতে দিল না। পরে মায়া মাহিনের আঘাতের জায়গাগুলোতে মলম লাগিয়ে দিল। মাহিন পিঠে আঘাত লাগাতে মায়ের বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে মায়া উঠে রান্না শেষ করলো। বাসার সব কিছু পরিষ্কার করতে লাগলো। মাহিন রুম থেকে উঠে দেখে মায়ের রুম পরিষ্কার করছে। মাহিন ও মায়ের হাতে হাতে কাজে সাহায্য করলো আর মাঝে মাঝে মায়ের সাথে দুষ্টুমি করতে লাগলো। হঠাৎ করে দরজা নক হইলে মাহিন দরজা খুলে দিয়ে বলে, ভেতরে আয়। রাকিব, ভাবি এখানে? হুম, গতকাল রাতে ওদের নিয়ে চলে এসেছি আর কাজ তোর বাসায় করব। আচ্ছা কিন্তু কি হয়েছে, হঠাৎ ওনাকে নিয়ে চলে আসলি? মাহিন রাকিবকে সব খুলে বলল। রাকিব তো অবাক হয়ে বলল, ভাই আমাকে সুযোগটাই দিলে পারতে। শালা থাপ্পড় মারবো। আরে মজা করছি, তুলির থেকে আমার গার্লফ্রেন্ড অনেক ভালো। তা ভাবি কি একা সারা রুম পরিষ্কার করছেন নাকি? না না, আপনার ফ্রেন্ড সাহায্য করছে। ভাইয়া বসেন, দাঁড়িয়ে আছেন কেন? রাকিব সোফায় বসলে নাকে ঘ্রাণ আসলো। রাকিব বলে উঠল, ভাবি মনে হয় ভালো রান্না করছে, তাই তো খাবার এখানেই খাবো, হোটেলে যেতে পারবো না। মাহিন তুমি রান্না করছো, তোমার হাতে কি জাদু আছে নাকি? মাহিনের কথা শুনে মায়া হেসে ফেলল। তারপর তিনজনে বসে খাবার খাওয়া শেষ করলো। মাহিন রাকিব দ্বিতীয় তলায় চলে গেল। মায়া আয়ানকে ফ্রেশ করে দুধ গরম করে খাওয়ালো। দুইজনে মিলে খেলা করতে লাগলো। এভাবে অনেক দিন কেটে গেল। মাহিন রাকিবকে মিষ্টি কিনে নিয়ে এসেছে। মায়া মুখে দিয়ে বলল, মাহিন আমাদের কোম্পানি প্রমোট করেছে, অলরেডি অনেক প্রোডাক্ট পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, তাতে অনেক ভালোই হয়েছে। মাহিন, আতিয়া আপুর সাথে চলো না আজকে দেখা করতে? আচ্ছা যাব, খাবার খেয়ে নে তারপর। সত্যি? হুম। রাকিব আয়ানের সাথে খেলতে লাগলো। মায়া তিনজনের জন্য খাবার বেড়ে দিল। তারপর তিনজন খাবার খেয়ে রেডি হয়ে চারজন মিলে বের হলো। 3 ঘন্টা জার্নি করে মাহিন ওর বাসার সামনে এসে দারোয়ান বলে, ছোট সাহেব আপনি এতদিন কোথায় ছিলেন? ছিলাম এক জায়গায়। আম্মু আব্বু ভাইয়া আপু কি বাসায় আছে? মাহিনের কথা শুনে দারোয়ান কান্না করে দিল। কান্না করতে বলল, ছোট সাহেব, স্যার ম্যাম আর আপনার ভাবিরা বের করে দিছে। এইবারই মালিক এখন আপনার ভাবি। দারোয়ানের কথা শুনে চমকে গেল। দারোয়ান বলল, আব্বু আম্মু ওনারা কোথায় গেছে আপনি কি বলতে পারেন? দারোয়ান বলল, ওনারা সব রহিমা আপার বাসায়। মায়া দারোয়ানের কথা শুনে মায়া বললেন,
মাহিনা, আমি রহিমা আপার বাসা চিনি। মায়ের কথা শুনে মাহিন আর রাকিব যেতে লাগলো। বস্তির ভিতরে গিয়ে বাইক চালিয়ে থামলো। দুইটা গলি ধরে একটা ঘর দেখলো। দরজা খুলে নক করলো। আতিয়া দরজা খুলে দিয়ে সাথে সাথে আয়ান বলে উঠলো, উঠে মাম্মাম কথাটা বলে আতিয়াকে কোলে ঝাঁপিয়ে পড়লো। আতিয়া আয়ানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লো। আয়ানের সারা মুখে চুমু দিতে লাগলো। মাহিন, মায়া, রাকিব ভিতরে ঢুকে ওর আব্বু আম্মু শুয়ে আছে। ওর আম্মু পাশে বসে আছে। চেয়ারে রাফি বসে আছে। মাহিন ওর আব্বুর কাছে এসে বলল, আম্মু আব্বু কী হয়েছে, এভাবে শুয়ে আছে কেন? তোরা এখানে? মাহিন, তুই এতদিন কোথায় ছিলি? পরে বলছি, আগে বলো আব্বুর কী হয়েছে। আব্বু স্ট্রোক করছে, সেই থেকে চুপচাপ শুয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তোমরা রেডি হও, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। কোথায় যাবে? আমাদের বাড়ি রূপা ওর আব্বু চালাকি করে নিজেদের নামে লিখেছে। তা নয়, চিন্তা করো না। ওদের পথে কিভাবে বসাতে হয় সেইটা আমার আর রাকিবের ভালো করে জানা আছে। কী করবি? ওইসব বাদ দাও, রেডি হয়ে নাও। আর মায়া, একটু ব্যাগগুলো গুছিয়ে দাও। মাহিনের কথা শুনে সব গুছিয়ে নিল, ওদের রেডি করে নিল। মাহিন রহিমা খালাকে হাজারখানেক টাকা দিয়ে ধন্যবাদ দিয়ে ওদের নিয়ে বের হয়ে আসলো। মাহিন আর রাকিব একটা সিএনজি ভাড়া করে ওদের স্টেশন দিয়ে টিকিট কেটে দিয়ে মায়াকে বলল, মায়া, তুমি ওনাদের নিয়ে যাও, আমি আর রাকিব পরে আসছি। তুমি আবার কোনো গন্ডগোল করো না, সোজা বাসায় চলে এসো। আমি কিছু করবো না, চিন্তা করো না আমাকে নিয়ে, তোমরা যাও। মাহিন কথাটা বলে রাকিবের সাথে নিয়ে চলে গেল। মায়া সবাইকে নিয়ে স্টেশনে থেকে নেমে একটা সিএনজি নিয়ে রিক্সা দিল। মায়া একাই রিক্সায় যেতে লাগলো। বাসার সামনে গিয়ে দুজনকে তারা ভাড়া দিয়ে বলল। তারপর গেট খুলে ভিতরে ঢুকতে সবাই হয়ে গেল। মায়ের আম্মু জিজ্ঞেস করলো, মায়া, এটা কার বাড়ি? ম্যাম, এটা আপনার ছোট ছেলে আর রাকিব ভাইয়ের বাড়ি। কি? হুম, ভিতরে চলেন। সবাই ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেওয়ালে নিজেদের ছবি দেখে ইমোশনাল হয়ে গেল। আয়ান আতিয়াকে দেখে, মাম্মাম আমার রুমে চলো। কথাটা বলে আয়ানের রুমে গেল। রুমে গিয়ে দেখে রুমের ভিতরে আতিয়া আর আয়ানের ছবি দেওয়ানো আর সুন্দর করে সাজিয়ে রেখেছে। আতিয়া আয়ানকে বলল, তোমার রুমটা অনেক সুন্দর। কথক আতিয়া বাইরে আসলে মায়াকে বলল, মায়া, এসব কি? আপু এমআর কোম্পানির মালিক, সিমেন্টের ব্যবসা করে, আর ওনাদের দুই বন্ধু রন্ডলের রেস্তোরাঁয় আছে। আর এইটা বাড়িটা রাকিব ভাইয়া ও আপনার ভাই বানিয়েছে। এখনও কাজ বাকি আছে। ওনাদের অনেক কাজ জমে গেছে, যার কারণে দুইতলা করে রেখেছে। কথাটা শুনে সবাই জেনে গেল। মায়া মাহিনের শুরু থেকে সব কিছু খুলে বলল। তারপর বলল, তাই আপনারা প্লিজ ওই বাড়ির কথা ভেবে কষ্ট পাবেন না। মাহিনের জন্য শুধু দোয়া করেন, ওই যেন আরও এগিয়ে যায়। আচ্ছা, আপনারা ফ্রেশ হয়ে নিন। কথক মায়া কথাটা বলে চা বানাতে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে আসলো। সোফায় বসে আয়নের সাথে খেলা করতে করতে মাহিনের আম্মু আব্বু রফি আতিয়া শুধু চারিপাশে দেখতে লাগলো। মায়া এসেছে, চা বিস্কুট খেতে খেতে রান্না করতে চলে গেল। আতিয়া মায়াকে কাজে সাহায্য করলো। সাথে মাহিনের আব্বু আসলো। তিনজনে গল্প করতে লাগলো আর রান্না করতে লাগলো। মাহিন আম্মু মায়াকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অপমান করছি। এভাবে বলবেন না, আপনার জায়গায় যে কেউ থাকলে এমন করতো। দুইজনে কথা বলা শেষ করে খাবার টেবিলের উপর রাখলো। মাহিন আর রাকিব ভিতরে আসলো। মাহিন ফোনে কথা বলা শেষ করে রাফিককে বলল, আম্মু আব্বু, তোমাদের এই বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমার ছোট ছেলেটা এত বড় কবে হলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আম্মু, আমি তোমার কাছে এখনো ছোট? কথাটা বলে ওর আম্মুকে জড়িয়ে দিল। মাহিন টিভিটা চালালে সবাই হা হয়ে গেল। মাহিন আর রাকিব মুচকে হাসি দিয়ে বলল, কেমন দিলাম? তোমাদের বের করে দিয়েছে, এখন দেখো ওরা পালিয়ে সারা জীবন পার পাবে। এটা কি করে সম্ভব? এটাই রাকিব মাহিনের ক্ষমতা। এসব প্রমাণ কোথায় পাইলি? তোমাদের মনে আছে একদিন অফিসে গিয়ে জিজ্ঞাসা করছিলাম রনি নামে কেউ কাজ করে নাকি? হ্যাঁ, ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি। ওর থেকে সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। এটা কি আমাদের সেই মাইন যে বাচ্চাদের মতো বায়না করতো আর আজ কিনে এত বড় হয়ে গেছে? এত চালাক চতুর! সবাই আল্লাহর দোয়া। আচ্ছা চলো সবাই খাবার খায়। আর ভাইয়া, আমাদের সাহায্য করো। তুমি রাকিবের বড় ভাই, অফিস সামলাবে। আর আমি বাকি কাজ করতে পারবো তো নাকি? হ্যাঁ, অবশ্যই। মাহিন আর আতিয়া আপু রাকিবের বড় ভাই, তোমাকে অনেক ভালোবাসে। আর তুমি তাকে এত ভালোবাসো, তাহলে আমাদের থেকে লুকিয়েছিলে কেন? এইসব কি বলছিস? ভাবি, এত ভাব দেখাইও না। আমরা সব জানি, খুব তাড়াতাড়ি আপনাকে আমার ভাবি বানিয়ে যাব। না না, আমি এই বিয়ে করতে পারবো না। আমি একজন ডিভোর্সি মেয়ে। আমি কখনোই রাহিকে ঠকাতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, বিয়ে পরে দেখা যাবে। আব্বু আম্মু সবাই রাজি তো? তুমি না করছো কেন? যে আঙ্কেল আন্টি, আপনারা কি রাজি আছেন? মাহিন যেটা ভালো মনে করে। একবার তো মেয়ে ছেলেকে জোর করে বিয়ে দিয়ে জীবনটা ধ্বংস করে দিয়েছি। তার মানে আব্বু আম্মু রাজি? তাহলে তো হয়েই গেল। আয়ান, তুমি কি চাও রাহি আঙ্কেল তোমার পাপা হোক? আয়ন বলে, হ্যাঁ। আয়নের কথা শুনে আতিয়া হেসে দিয়ে আয়নের দিকে তাকিয়ে বলে, আর বলে, এই ছেলে আবার কি বুঝে যে হ্যাঁ বললো? তোমার ছেলে অনেক কিছু বুঝে, আমাদের বাবা মা বলে ডাকে না। অথচ রাহি ভাইয়া একদিন এসে মিশে গেছে। আর তোমাকে যে মাম্মাম বলে, সেই থেকে রাহি ভাইয়া বলেছে আমাকে পাপা বলো, সত্যি সত্যি পাপা ডাকে।
মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। তারপর সবাই মিলে খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। মায়ের রুমে ঢুকতে গেলে মাহিন টান দিয়ে বুকে নিয়ে বলল, আজকে অনেকটাই হালকা লাগছে। চলো না আরেকটা বাবু নেওয়ার ব্যবস্থা করি। এই আয়ন জীবনেও আমাদের আব্বু আম্মু বলবে না। মাহিনের কথা শুনে মায়ের লজ্জা পেয়ে গেলে মাহিন সাথে সাথে মায়াকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে ঝাঁপিয়ে পড়ল। সমাপ্ত। কাজের মেয়ে যখন বউ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।